নতুন গন্তব্যে ছুটে চলেছে রাজ আর মেহরিন। রাজ গাড়ি চালাচ্ছে আর মেহরিন পাশে জানালার দিকে মুখ করে রাতের চাঁদ আর জ্যোৎস্না ভরা প্রকৃতি উপভোগ করছে। হালকা বাতাসে তার চুল উঠছে। রাজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মেহরিনের দিকে, কিন্তু মেহরিন তার দিকে না তাকিয়ে শুধু রাস্তার দিকেই চোখ রাখে। রাজ একটু বিরক্ত হয়। তারপর হঠাৎ করে একটা কবিতা বলে ওঠে, রাতের শহর ঘুমায় ধীরে, তুমি জানালায় তাকাও নীরে, তারা ভরা সেই আকাশে, তোমার চোখ যেন ভালোবাসে, চলে গাড়ি বাজে গান, তবুও তুমি দাও না কান, আমি পাশে তবুও দূরে, তোমার চোখ কি আমায় একটিবারও খোঁজে, তুমি দেখো চাঁদের আলো, আমি বাসি তোমায় ভালো, তুমি দেখো দূর পাহাড় পথ, আর আমার বুকের ভেতর ওঠে যত ঝড়। এই রাত এই রাস্তাগুলো হিংসে হয় যখন তুমি আমার না হও পুরো, তুমি শুধু তাকাও আমার দিকে, তোমার চোখে শুধুই আমি থাকি, চাঁদ তারা থাকুক দূরে, তুমি আছো আমার হৃদয় জুড়ে। মেহরিন কবিতাটা শুনে হেসে ফেলে, তাকিয়ে বলে, আপনি রাস্তা আর প্রকৃতিকে হিংসে করছেন কবি সাহেব? রাজ এক হাতে গাড়ি চালিয়ে অন্য হাতে মেহরিনকে কাছে টেনে আনে, নরম গলায় বলে, প্রসঙ্গ যদি হন ম্যাডাম আপনি, তাহলে আমি রাজ শুধু মানুষ নয়, প্রকৃতি ও রাস্তাকেও হিংসে করি, বুঝলেন? মেহরিন হেসে মুখ লুকায় রাজের বুকে। রাজের বুকে আঁকিবুকি করতে থাকে মেহরিন। রাজ সামনে তাকিয়ে বলে, কি ব্যাপার, গাড়িতে এমন ইঙ্গিত দিচ্ছেন কেন? এখানে কি শুরু করে দিতে বলছেন নাকি? আর একটু ধৈর্য ধরো, রাস্তা আর বেশি নেই তো। মেহরিন রাজের বুকে কিল দিয়ে বলে, ছি নষ্ট পুরুষ। রাজ উচ্চস্বরে হেসে ফেলে। মেহরিন রাজের হাসি দেখে বুকের বাঁ পাশে হাত দিয়ে বলে, হাই মাশাল্লাহ, কি হাসি, এই হাসিতে আমি বারবার ফাঁসি। রাজ হেসে মেহরিনের কপালে একটা চুমু দেয়। জীবনে এত সব দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝেও আমার হাসির কারণটা তুমি, আমার বউজান, আমার আরিও না। মেহরিন রাজের গলা জড়িয়ে ধরে বলে, আর আমার ভালো লাগা ভালোবাসা সবটাই আপনি, আপনি আর আপনি। তারপর সে রাজের গালে চুমু খায়। হঠাৎ রাজ ব্রেক কষে। মেহরিন অবাক হয়ে বলে, কি হলো, কোনো সমস্যা? রাজ মেহরিনের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে পুরো বেসামাল করে দিচ্ছ বউ, এমন করলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না। একে তো তুমি আমার পাশে একা, তার উপর তোমার এই চুমু, আমি কিন্তু কিছু মিছু একটা করে ফেলবো। মেহরিন চোখ বড় করে রাজকে ধাক্কা দিয়ে বলে, ছি নষ্ট কোথাকার, চলুন তো অসভ্য লোক। রাজ হেসে ওর গালে একটা চুমু খায়। তারপর গাড়ি চালাতে শুরু করে আবার। অনেকটা পথ জার্নি করার পরে অবশেষে ওরা গিয়ে পৌঁছায় ওদের গন্তব্যস্থলে, সাজেকের রিসর্টে। রাতের নিস্তব্ধতা চারিদিকে। মেহরিন ফ্রেশ হয়ে এসে বিছানা করছে, রাজ তখনও বাইরে। তখনই রাজ রুমে ঢোকে আর মেহরিনকে বিছানা গুছাতে দেখে বলে, কি ব্যাপার, তুমি বিছানা করছো কেন? মেহরিন মুখ ভার করে বলে, তো কি, আপনার মতো বনে বাদাটে ঘুরে বেড়াবো? আমার ঘুম পাচ্ছে, আপনার মন চাইলে আপনি শুবেন, আর নয়তো ঘোড়াটার মতো দাঁড়িয়ে ঘুমান। রাজ একটা ধমক দিয়ে বলে, চুপ, কিসের ঘুম? হ্যাঁ, কোনো ঘুম নেই, আমরা সাজে ঘুমাতে আসিনি, এসেছি প্রসেসিং করতে। মেহরিন চোখ ছোট ছোট করে বলে, আপনি আমাকে ধমকাচ্ছেন? আর প্রসেসিং মানে কি, কিসের প্রসেসিং? রাজ দুষ্টু হেসে এঁকে বেঁকে বলে, চা দুষ্টু, আমি বলবো না, আমার শরম করে। মেহরিন মুখ ঝামটা দিয়ে বলে, মরণ দশা, ঢং বাদ দিয়ে আমাকেও একটু ঘুমাতে দিন, আর নিজেও ঘুমান। রাজ মেহরিনের পাশে গিয়ে বসে, ওকে জড়িয়ে ধরে। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি ঘুমাতে চাও? অনেক অন্যায় অবিচার করেছো তুমি আমার ওপর বউ, আর না, চুপচাপ রেডি হও। আশ্চর্য, এত রাতে বের হব কেন? কাল সকালে বের হব, এখন ভণ্ডামি বাদ দিয়ে ঘুমান। রাজ মুচকি হেসে বলে, তুমি যাবে, সঙ্গে তোমার জামাইও যাবে। জামাই গেলে যাক, আমি যাব না, ছাড়ুন। রাজ বলে, জামাইয়ের কথা না শুনলে কিন্তু আল্লাহ নারাজ হন। মেহরিন শান্ত চোখে তাকায় রাজের চোখে, চেয়েই বুঝে যায় তার ভেতরের ব্যাকুলতা। আর কিছু না বলে মাথা নাড়ে মেহরিন। রাজ হেসে মেহরিনকে আলতো করে জড়িয়ে ধরে, তারপর বলে, তাহলে আমি বাইরে আছি, তুমি রেডি হও। মেহরিন হেসে বলে, আচ্ছা। রাজ রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। মেহরিন পেছন থেকে বলে, আমি কিন্তু ঘোড়া করেই যাব। রাজ হেসে বেরিয়ে যায়। মেহরিন একটু হাসে। মেহরিন রেডি তো হবে, কিন্তু কি পরবে বুঝতে পারছিল না। তারপর ব্যাগ খুলে চোখে পড়ে একখানা লাল শাড়ি। মেহরিনের চোখে মুখে খেলে যায় লাজুক এক উজ্জ্বলতা। শাড়িটা বিছানায় রেখে ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে যায় মেহরিন। তখনই রাজ আবার রুমে ঢোকে।
শাড়িটা চোখে পড়ে তার, বুকের কাছে তুলে নেয়, যেন শাড়িটার গন্ধে মেহেরিনকে খুঁজে পায় আর কল্পনা করে লাল শাড়িতে মেহেরিনকে কেমন লাগবে। ঠিক তখনই মেহেরিন ওয়াশরুম থেকে বের হয়, শাড়ি না পরা অবস্থায়, পরনে শুধু ব্লাউজ আর পেটিকোট। রাজের চোখ মেহেরিনের দিকে আটকে যায়। ফর্সা শরীরটার অনেকটা অংশই উন্মুক্ত হয়ে আছে। রাজ একটা শুকনো ঢোক গেলে মেহেরিন কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, আপনি? আমি তো রেডি হইনি এখনো। রাজ ধীরে ধীরে এগিয়ে আসে, শাড়িটা হাতে তুলে নেয় আর বলে, আমি পরিয়ে দিলে সমস্যা আছে? মেহেরিন বিস্ময়ে তাকিয়ে থাকে, কিছু বলতে যাবে এমন সময় রাজ ওকে থামিয়ে দেয়। মেহেরিনের ঠোঁটে আঙুল রেখে বলে, আমি পরিয়ে দিই প্লিজ। মেহেরিনের ভেতর তোলপাড় শুরু হয়, মনে জাগে কিছু নিষিদ্ধ অনুভূতির জোয়ার। যদিও তাদের জন্য সব কিছুই হালাল, কারণ তারা স্বামী স্ত্রী। রাজ ধীরে ধীরে শাড়ি পরাতে শুরু করে। মেহেরিন দাঁড়িয়ে, প্রতিটা স্পর্শে যেন কেঁপে ওঠে। রাজ নিঃশব্দে শাড়ির কুচি গুজে দেয়। মেহেরিন নিঃশ্বাস চেপে রাখে, হাত দুটো মুঠ করে ধরে রাখে রাজের শার্ট। যখনই কুচি গুজে দেয়, মেহেরিন খামচে ধরে রাজের ঘাড়। রাজ ঠোঁট কামড়ে হাসে, মেহেরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার এই সামান্য ছোঁয়াতে এমন বেসামাল হয়েও না বউজান। যখন গভীরভাবে ছুঁয়ে দেব সামলাতে হবে তো নাকি? তুমি এমন বেসামাল হয়ে গেলে আমাকে কে সামলাবে আরিও না? মেহেরিন চোখ বন্ধ করে মুখ লুকিয়ে ফেলে রাজের বুকে। রাস্তার মুখ তুলে চুমু দেয় ঠোঁটে, কপালে, তারপর কোলে তুলে নেয় তাকে, যেন পৃথিবীর সব ভার ওর কাঁধে নিতে রাজি। মেহেরিন রাজের গলায় মুখ লুকিয়ে রাখে, আর তারা ভেসে চলে ভালোবাসার অবিরাম স্রোতে। রাজ একটা কালো ঘোড়ার পিঠে উঠে বসে মেহেরিনকে নিয়ে। পাহাড়ি পথ ধরে এগিয়ে চলে ঘোড়াটা। মেহেরিনকে সামনে বসিয়ে এক হাতে মেহেরিনকে জড়িয়ে ধরে, আর অন্য হাতে ঘোড়ার লাগাম ধরে রাজ। এক হাতে ঘোড়ার লাগাম, অন্য হাতে আঁকড়ে আছে তার প্রিয়তমাকে। ঘোড়ার টকবক শব্দ তুলে ওরা এসে পৌঁছায় গন্তব্যস্থলে। ঝর্ণার ধ্বনি, পাশে উঠছে রঙিন প্রজাপতি, ঝিকমিক করছে জোনাকি পোকা। পাহাড়ি বাতাসে পছন্দের জায়গায় এসে মেহেরিনের মন হয়ে যায় একেবারে হালকা, মুক্ত, ফুরফুরে। রাজকে জড়িয়ে ধরে একটানা চুমু দিয়ে বলে, থ্যাঙ্কস কবি সাহেব, আবার আমাকে এমন জাদুকরি জায়গায় নিয়ে আসার জন্য। রাজ হেসে ফেলে, আর তার সেই হাসিতেই মিশে থাকে এক নির্ভর শান্তি ও স্বার্থহীন ভালোবাসা। হঠাৎই মেহেরিন ঘোড়া থেকে নেমে দৌড়ে চলে যায় ঝর্ণার পাশের উঁচু ঢিলাটার দিকে। কিছুদিন আগে এই জায়গাতেই দাঁড়িয়ে সে রাজের মুখ থেকে শুনেছিল প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। উঁচু ঢালু জায়গায় দাঁড়িয়ে সে চিৎকার করে বলে, এই ঝর্ণা দেখো, তোমাকে সাক্ষী রেখে ও বলেছিল আমাকে ভালোবাসে। আর আজ আমি ও আমরা একসাথে সারা জীবনের জন্য। রাজ ধীরে ধীরে পেছন থেকে এসে মেহেরিনকে জড়িয়ে ধরে। মেহেরিন হাসে, চোখে একটু পানি জমে যায়। মেহেরিন বলে, আপনি আমার জীবনে এমন একজন যিনি আমার না বলা সব ইচ্ছের কথাও বুঝে ফেলেন। আমার সব স্বপ্নকে ছুঁয়ে দেন, আমার সব স্বপ্নগুলো বাস্তবে রূপ দেন। আপনার মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, আর আমি নিঃসন্দেহে খুব ভাগ্যবতী, কারণ আমি আমার কবি সাহেবকে পেয়েছি। রাজ একটু ঝুঁকে তার কপালে চুমু খেয়ে বলে, আর আমি সেই সৌভাগ্যবান যে পেয়েছি তোমার মতো বিশ্বস্ত ও সাহসী বউ, যে সব সময় আমার পাশে থেকেছে, সুখে দুঃখে, প্রাপ্তি আর অপ্রাপ্তিতে। আমার প্রাপ্তির খাতায় হয়তো সংখ্যা কম, কিন্তু এ একটা মানুষ, তুমি সেই পূর্ণতা, যার মাধ্যমে আল্লাহ আমার সব অপূর্ণতাকে সম্পূর্ণ করে দিয়েছে। মেহেরিন আকাশের দিকে তাকায়, চোখ মুছে নিয়ে ফিসফিস করে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ, আপনি আমার কবি সাহেবকে আমার করে দিয়েছেন। ঝর্ণার কলকল শব্দে মিশে যায় তাদের নিঃশব্দ ভালোবাসা। পাহাড়ের আকাশে তখনও চাঁদের আলো, রূপালী ছায়া আর অগণন তারার চোখ। রাজ ধীরে ধীরে মেহেরিনের দুই কাঁধে হাত রেখে তাকে নিজের দিকে ঘোরায়। চলো। শুধু এই একটিই শব্দ। মেহেরিন কিছু না বলেই তার স্বামীর হাত ধরে হাঁটতে শুরু করে। তারা আবার সেই নদীর ধারে পৌঁছে যায়, সেই জায়গা যেখানে একদিন নৌকায় বসে দুজন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হৃদয়ের কথা বলেছিল। কিন্তু আজ সব কিছু আলাদা। আজকের নৌকাটা অনেক বড়, আরও সাজানো, আরও স্বপ্নমাখা। নদীর ধারে আলতো আলোয় চিকিমিকি করে নৌকাটা যেন ভাসমান রাজপ্রাসাদ। মেহেরিন অবাক হয়ে বলে, এইসব কবে করলেন? রাজ হালকা হাসে, তার গালে হাত রেখে উত্তর দেয়, প্ল্যান আগে থেকেই ছিল, আর সাজানো হয়েছে আমরা পৌঁছানোর আগে। মেহেরিন হাসে,
রাজ মেহেরিনকে নিয়ে নৌকায় উঠে বসে, কিন্তু আজ আর রাজ বৈঠা চালায় না। নীরব নদীর বুকে ভেসে আছে। মেহেরিন বসে আছে নৌকার মাঝামাঝি, আর রাজ এক কোনায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরিনের দিকে। লাল শাড়িতে কি অপরূপ লাগছে মেহেরিনকে, আর মুখে চাঁদের আলো পড়ায় এতটাই অপূর্ব লাগছিল যে রাজ যেন ভাষা হারিয়ে ফেলেছে। রাজকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেহেরিন রাজের মুখে পানি ছিটিয়ে মজার ছলে বলে, এভাবে আর কতক্ষণ তাকিয়ে থাকবেন কবি সাহেব? একটু ধীরে সুস্থে তাকান, বউ তো আপনারই। কিন্তু কেউ তো আর নিয়ে যাচ্ছে না। রাজের ধ্যান ভাঙে। রাজ হেসে আকুতি আর তৃষ্ণার্ত চোখে তাকিয়ে এগিয়ে আসে তার দিকে, আর সেই চোখের চাহনি দেখে মেহেরিন ঢোক গেলে। ওটা শুধু তাকিয়ে থাকা না, ওটা ছিল আকুল ভালোবাসার আহ্বান। সে ফিসফিস করে বলে, না, এখানে না, এখন না। কথাটা সম্পূর্ণ করার আগেই রাজ আঁকড়ে ধরে মেহেরিনের ঠোঁটে ঠোঁট রেখে যেন বুঝিয়ে দিচ্ছে নিজের আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা আর অচেনা এক তৃষ্ণার কথা। মেহেরিন চোখ বন্ধ করে নেয়। দীর্ঘ সময় পর রাস্তার ঠোঁট ছাড়ে, কপালে ঠোঁট ছুঁয়ে কপালে কপাল রাখে। দুজনেই হাঁপিয়ে উঠেছে। মেহেরিন পিটপিট করে চোখ মেলে তাকায়। মেহেরিনকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, তৃষ্ণা নিবারণের ইচ্ছায় করুণ দৃষ্টিতে তাকায় রাজ। মেহেরিন সেই চোখের দৃষ্টি দেখে কেঁপে ওঠে, কিন্তু স্বামীর সেই প্রবল আকাঙ্ক্ষার তৃষ্ণার্ত আহ্বান ফিরিয়ে দিতে পারে না। এটা তার স্বামী, তার কবি সাহেব, তার ভালোবাসার প্রিয়জন। তার সম্পূর্ণ অধিকার আছে মেহেরিনকে কাছে পাওয়ার। মেহেরিন ধীরে ধীরে রাজকে শক্ত করে জড়িয়ে ধরে, আর রাজ সেই সম্মতিতে হাসে, এক বিজয়ীর হাসি, যার ভালোবাসা আজ পূর্ণতা ছুঁয়েছে। নৌকা নদীর বুকে ভাসে, আর তার বুকের মাঝে ভেসে চলে দুইটি তৃষ্ণার্ত হৃদয়। রাজ আবার আঁকড়ে ধরে মেহেরিনকে, এলোমেলো চুমু খেতে থাকে। নাক, চোখ, ঠোঁট, ঘাড় সব জায়গায় চুমুতে ভরিয়ে দেয়। মেহেরিন রাজকে খামচে ধরে এক নিষিদ্ধ চাওয়ায়। মেহেরিন রাজকে খামচে ধরে এক নিষিদ্ধ চাওয়া দুজনকেই একদম বশ করে ফেলেছে। দুজনেই ভালোবাসার সাগরের উত্তাল জোয়ারে ভাসছে। রাজের ছোঁয়া যতই গভীর হচ্ছে, মেহেরিন ততই কুঁকড়ে যাচ্ছে। রাজ মেহেরিনের দিকে একবার তাকায়, তারপর নিজের শার্ট খুলে ফেলে। মেহেরিন তা দেখে ঢোক গিলে চোখ বন্ধ করে নেয়। রাজ ডুব দেয় মেহেরিনের মাঝে। চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর দুই মানবীর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। মেহেরিন ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, একটু ঝুঁকে যায় বাম দিকে, সাথে রাজও। আর তখনই নৌকাটি হঠাৎ এক ঝটকায় উল্টে যায়। একসাথে পানিতে পড়ে যায় রাজ আর মেহেরিন। মেহেরিন পড়ে গিয়েই ব্যথা ভুলে হাহাহিহি করে হাসা শুরু করে দেয়। আপনি আর আপনার ঐতিহাসিক বাসর। মেহেরিন পানির মধ্যেই হেসে কুটি কুটি হয়ে যায়। রাজ অসহায়ের মতো বলে, খাটে বাসর করলাম না ভেঙে যাবে বলে, এখন নৌকাও সহ্য করলো না। এ তো দেখি প্রকৃতি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মেহেরিন রাজের বুকে ঢলে পড়ে যায় হাসতে হাসতে। ভেজা শাড়ি শরীরে জড়িয়ে সামলে নেয় কোনো রকম। রাজ নিজের ভেজা শার্টটা তুলে কাঁধে রাখে। মেহেরিনকে জড়িয়ে ধরে নদীর তীরে এগিয়ে যেতে থাকে। মেহেরিন উঠতে পারছে না, তাই রাজ কোলে নিয়ে উঠে আসে। মেহেরিন তখন থেকে হেসেই যাচ্ছে। রাজ প্রথমে কিছু না বললেও এখন একটা ধমক দিয়ে বলল, চুপ করবে তুমি? কখন থেকে হেসেই যাচ্ছ? একচোট গম্ভীর গলায় বলে ওঠে, এইটা একটা দুর্ঘটনা, বুঝেছো তুমি? এখনও হাসছো? মেহেরিন ঠোঁটে আঙুল রেখে মাথা নাড়ে, কিন্তু হাসি কিছুতেই থামছে না। রাজ শান্ত চোখে তাকিয়ে বলে, আরিও না? মেহেরিন উচ্চস্বরে হেসে ওঠে। রাজ মেহেরিনের হাসি দেখে বাঁকা হেসে বলে, খুব হাসি পাচ্ছে তাই না? তখন তো নৌকায় ছিলাম, তাই উল্টে গেছে। কিন্তু এখন তো এই ঝর্ণার ধারে ঘাসের ওপর আছি, পানিতে ডুবে যাওয়ার ভয় নেই। রাজ কৌতুক করে আবার বলে, তাহলে এখনই দেখা যাক এবার ঝর্ণার ধারে কেমন বাসর হয়। এই কথা শুনে মেহেরিন চোখ বড় বড় করে তাকায়। কি বলছেন এইসব? না না, দেখুন আপনি কিন্তু। রাজ বাঁকা হেসে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, দেখাও না, আমি তো দেখতেই চাচ্ছি। মেহেরিন উঠে পালাতে চায়, কিন্তু রাজ তাকে খপ করে ধরে ফেলে। মেহেরিন চোখে এক ধরনের অস্থিরতা, ভয় নিয়ে করুণ চোখে তাকায়। রাজ উচ্চস্বরে হেসে ওঠে মেহেরিনের অবস্থা দেখে। রাজ ঝুঁকে পড়ে মেহেরিনের দিকে। মেহেরিন বলে, না প্লিজ। রাজ বলে, হ্যাঁ প্লিজ। মেহেরিন বলে, কবি সাহেব। রাজ বলে, আরিও না। মেহেরিন হাল ছেড়ে দেয়। রাজ আবারও ডুব দেয় ভালোবাসার সাগরে। ঝর্ণার শব্দ, দূরের ঝিঝি পোকার ডাক,
আর বাতাসে মিশে যায় রাজ ও মেহেরিনের নিঃশ্বাসের শব্দ। রাতের প্রকৃতির মাঝেই এক নতুন অধ্যায় লেখা হতে থাকে তাদের ভালোবাসার। সকাল 11টা। মেহেরিন বিছানায় শুয়ে আছে। জ্বর এসেছে, সঙ্গে ঠান্ডা আর শরীর ব্যথা তো আছেই। মেহেরিন নাক টানছে আর রাজকে গালি দিচ্ছে। রাজ এক কোণে দাঁড়িয়ে সব গালি হজম করে হেসে যাচ্ছে। মেহেরিন বিরক্ত হয়ে বলে, কি পরিমাণ নির্লজ্জ মানুষ হলে গালি শুনেও হাসে। এই, আপনি আমার চোখের সামনে থেকে জানতো, বিরক্ত লাগছে আমার, একদম সহ্য হচ্ছে না আপনাকে। রাজ হেসে বলে, বউ, ও বউ। মেহেরিন এক ধমক দিয়ে বলে, কি হয়েছে হ্যাঁ? এত প্রেম আমার ভাল লাগে না, যান এখন সামনে থেকে। রাজ তখন একটু থেমে বলে, আচ্ছা আচ্ছা যাচ্ছি, কিন্তু আগে এই স্যুপটা খাও, ওষুধ খেতে হবে তো, ওষুধ না খেলে তো ব্যথা আর জ্বর কমবে না। মেহেরিন আর এক ধাপ রেগে ওঠে। হাতের কাছে থাকা বালিশ, পায়ের কাছে থাকা চুড়ি, সব কিছু রাজকে ছুঁড়ে মারে। একদম আমার মেজাজ খারাপ করবেন না, অসভ্য লোক, নিজেই ব্যথা দিয়ে আবার ওষুধ খাওয়াতে আসছে। যান, আপনি আর আমার সামনে আসবেন না। রাজ চোখ ছোট করে বলে, বউ, তোমার কাছে না গেলে বাচ্চার বাপ হব কেমনে? মেহেরিন বলে, নিকুচি করেছি আপনার বাচ্চার বাপ হওয়া। আপনার এত অত্যাচার সহ্য করব না আমি। প্রয়োজনে সুপারমার্কেট থেকে বাচ্চা কিনে বাপ হন, আমারে রেহাই দেন। রাজ হেসে বলে, সুপার শপে আজকাল বাচ্চাও বিক্রি করে? জানতাম না তো। কবে থেকে তারা বাচ্চা সাপ্লাই দিচ্ছে বলো তো? আর আমি কোন দুঃখে সুপার শপ থেকে বাচ্চা আনবো, যেখানে আমি নিজেই ডর্জন ডর্জন বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখি। তুমি চাইলে আমি প্রতি বছর বাচ্চা দিতে পারবো। তুমি না জেনে আমার পুরুষত্বে আঙুল তুলতে পারো না বউ। আমি হলাম সেই বীর পুরুষ যে একদিনে 2 বার বাসর করার ক্ষমতা রাখি। এই কথায় মেহেরিন থতমত খেয়ে যায়। রাগে দুঃখে হুঁশ নেই, কি বলতে কি বলে ফেলেছে, তাও হার মানে না। আপনি জানতো এখান থেকে, আমার মাথা না খায় বের হন। রাজ ধীরে ধীরে এসে মেহেরিনকে কোলে তুলে নেয়। মেহেরিন রাগী চোখে তাকিয়ে বলে, দেখেন, আমার সত্যি ব্যথা কমে নাই, এখন যদি কিছু করেন আমি কিন্তু সত্যি হাত চালাবো বলে দিলাম। রাজ হেসে বলে, কিছু করব না, প্রমিস, তুমি শুধু খেয়ে নাও। রাজ নিজের হাতে যত্ন করে খাওয়ায় মেহেরিনকে, ওষুধ খাইয়ে দেয়, তারপর শুইয়ে দেয়। নিজেও এসে পাশে শুয়ে পড়ে, মেহেরিনকে জড়িয়ে ধরে। এদিকে সিঙ্গাপুর দুপুর 1টা। মেহের রেডি হচ্ছে, উদ্দেশ্য হৃদের সাথে দেখা করা। গতকাল সন্ধ্যায় দেখা হওয়ার কথা ছিল, কিন্তু অফিসের কাজ শেষ হতে গভীর রাত হয়ে গিয়েছিল, তাই আর দেখা করা হয়ে ওঠেনি। আজ রাত 8টায় মেহেরের বাংলাদেশের ফ্লাইট, তাই আজ মেহের দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়টা কাটাবে হৃদের সঙ্গে। মনটা ভালো, তাই গান গাইতে গাইতে রেডি হচ্ছে মেহের। ঠিক তখনই হঠাৎ যেন ছায়ার মতো এসে পেছনে দাঁড়ায় হৃদ। মেহের হেসে ফেলে, সে জানে এই যে মনে মনে হৃদকে ভাবছে, এই কল্পনা, এই অনুভূতি ওর জীবনে বাস্তব হয়ে গেছে। সে ঘাড় ঘুরিয়ে বলে, এই যে গম্ভীর মুখ, আপনি আমাকে অনেক জ্বালাচ্ছেন জানেন তো। আমার মন মাথা সবখানে শুধু আপনিই ঘুরছেন। আমি চোখ খুলি আপনি, চোখ বন্ধ করি আপনি, বলুন তো কি করি এখন? হৃদ একটু হেসে ফেলে। মেহের তখন বলে, মন আর মস্তিষ্কে যখন আপনি গেঁথে গেছেন, তখন জীবনেও খুঁটি গেড়ে বসুন না মশাই। হালকা রহস্যে ভরা ভাবটা মুহূর্তেই যেন একটু ভারী হয়, কারণ আজ রাতে মেহের চলে যাবে। মেহের তার বাইক নিয়ে বেরিয়ে যায়। লেকের পাড়ে একটা বেঞ্চে বসে আছে হৃদ। মেহের চলে যাবে বলে কেমন যেন মনটা খালি খালি লাগছে। জানে না কেন এই কয়দিন কেমন একটা টান তৈরি হয়ে গেছে। মেহেরিনকে ছেড়ে আসার সময় তো এমনটা অনুভব হয়নি, কিন্তু এবার যেন একটু বেশিই লাগছে। ঠিক তখনই মেহের হাসে, হাসি মুখে একপাশে এসে বসে, কিন্তু হৃদের মনটা কোথায় যেন হারিয়ে গেছে। মেহের একটা ধাক্কা দিয়ে বলে, এই যে মিস্টার, এমন ক্যাবলাকান্তের মতো বসে আছেন কেন? হৃদ চমকে উঠে তাকায়, আর তখনই সমস্ত বিষণ্ণতা যেন উবে যায়। এতক্ষণের অস্থিরতা, খারাপ লাগা মুহূর্তেই যেন পালিয়ে যায়। হৃদ ঘড়ি দেখে বলে, ম্যাম, আপনি তো আমাকে অপেক্ষার সাগরে ভাসিয়ে দিয়েছিলেন। মেহের হেসে বলে, আমি আন্তরিকভাবে দুঃখিত, ইচ্ছে করে লেট করিনি, একটু বেশি দেরি করে ফেলেছি বুঝি। হৃদ 2 দিকে মাথা নাড়ে। কিছু অপেক্ষা দীর্ঘ হলেও তার ভেতর অন্যরকম অনুভূতি মিশে থাকে। অনুভূতি মিশানো সেই অপেক্ষা তখন বিরক্তকর নয়, মধুময় হয়ে ওঠে। মেহের আবার হেসে ফেলে, বাহ, আপনি তো একেবারে প্রেমিক পুরুষদের মতো কথা বলছেন। হৃদ চুপ করে থাকে, কিন্তু চোখ দুটো ততক্ষণে অনেক কিছু বলে ফেলেছে। কিছুক্ষণ ওরা আড্ডা দেয়, হাসাহাসি করে। হৃদের মুখে তখনও হালকা হাসি খেলা করছিল, কিন্তু হঠাৎ করেই সেই হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। সে মেহেরের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে ওঠে, কখন যাচ্ছ? এতক্ষণ ধরে হাসতে থাকা মেহেরের মুখ থেকে যেন হাসিটা মুছে যায় মুহূর্তেই।
হৃদের কথায় যেন ভালোবাসার এক সূক্ষ্ম ছোঁয়া পায় মেহের। মনের ভেতর বলে ওঠে, আমি যদি আপনার চোখের আড়াল হই, আপনি কি আমার বিরহে পড়বেন? আপনার বুকের বাপাশে কি আমার জন্য চিনচিনে ব্যথা অনুভব হবে? আপনি কি আমার শূন্যতা অনুভব করবেন? তাহলে একবার মুখ ফুটে বলুন না, মেহের তুমি যেও না। বিশ্বাস করুন, আমি রয়ে যাব, শুধু আপনার পাশে। কিন্তু মুখে বলে আটটাই। হৃদ ছোট্ট করে বলে, ও তবে মনের ভেতর কাঁপন চলে। তোমার বিরহ যে আমাকে খুব পোড়াবে নীল নয়না। তোমার ওই নীল চোখে যে আমি আমার মরণ দেখেছি। সেই চোখে চোখ পড়ার থেকে আর ভুলতে পারছি না সেই নীলরাঙা চোখ। হারিয়ে গেছি একেবারে ওই নীল চোখে। এই অল্প কিছুদিনের পরিচয়ে একজন মানুষ আমার হৃদয়ে কিভাবে বাসা বাঁধল তা কেমন করে বোঝাবো? মেহের একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর জোর করে মুখে হাসি এনে বলে, চলুন না একটু হাঁটি। হৃদ তাকায় মেহেরের দিকে। দুজনের দৃষ্টি মিলে যায়। মেহের পারে না ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে। হৃদের চোখে তাকালেই মনে হয় সেই চোখ যেন অনেক কিছু বলে দেয়, যা হৃদ মুখে বলতে পারে না। আবার অনেক কিছু পড়ে ফেলতেও জানে, যা মেহের বলতে চায় না। মেহের ধীরে বলে, এভাবে তাকাবেন না। হৃদ হেসে জিজ্ঞেস করে, কেন? মেহের বলে, সব কেনর উত্তর হয় না। হৃদ আবার হাসে আর মনে মনে বলে, তার মানে তুমিও আটকে গেছো আমার চোখে। মেহের উঠে দাঁড়ায়, হৃদও উঠে দাঁড়ায়। দুজন পাশাপাশি হাঁটতে থাকে আর তাদের আশেপাশে অনেক কাপল। কেউ কেউ হাত ধরে হাঁটছে, কেউ কারো কাঁধে মাথা রেখে বসে আছে। সবাই যার যার ভালোবাসায় ব্যস্ত। মেহের আশেপাশে তাকিয়ে দেখছে আর হাঁটছে। হঠাৎ হৃদ বলে ওঠে, আপনার হাত ধরার অনুমতি কি আমাকে দেওয়া যাবে ম্যাডাম? মেহেরের পা দুটো থেমে যায়, বুক ধুকপুক করছে। এই সামান্য কথাতেই যে হৃদস্পন্দন এত বেড়ে যেতে পারে তা জানা ছিল না মেহেরের। এই সামান্য কথাতেই যেন শরীরে এক ধরনের কাঁপুনি সৃষ্টি হচ্ছে। মেহের হৃদের দিকে ঘুরে বলে, দেওয়া যায়, যদি এই হাত কখনো না ছাড়েন। হৃদ হেসে মাথা নেড়ে বলে, যথা আজ্ঞা মহারানী। মেহের হেসে ফেলে। হৃদ এগিয়ে হাত বাড়ায়। মেহের নিজের হাত দেয়। হৃদ খুব শক্ত করে সেই হাত ধরে। মেহের হেসে বলে, আমি সারা জীবনের জন্য হাত ধরতে বলেছি, আমার দেহ থেকে আলাদা করতে বলিনি। হৃদ হাসে, প্রথম হাত ধরা যেন সারা জীবন মনে থাকে, তাই একটু গভীরভাবে ছুঁয়ে দিলাম, যেন সেই ছোঁয়া কখনো মুছে না যায়। মেহের হেসে ফেলে। পুরো দুপুর আর বিকেল দুজন একসাথে কাটায়। সন্ধ্যা 7:30 বাজে। মেহের সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে এয়ারপোর্টে। সাথে আছে জেরি, প্রিয় বান্ধবী, যাকে বিদায় জানাতে এসেছে। মেহেরের চোখ আশেপাশে ঘুরছে, চোখ দুটো কাউকে খুঁজে বেড়াচ্ছে। জেরি হয়তো বুঝতে পারে মেহেরের মনের অবস্থা। সে বলে, বেবি আসবে না হয়তো, আসলে এতক্ষণে চলে আসতো। মেহের মাথা নাড়ে। ঠিক তখনই মাইকে ঘোষণা হয় ভেতরে ঢোকার জন্য। মেহের জেরিকে জড়িয়ে ধরে বলে, আসছি বেবি, খুব তাড়াতাড়ি দেখা হবে। জেরি বলে, ইয়েস বেবি। আরও একবার চারপাশে চোখ ঘুরিয়ে মেহের ভেতরে ঢুকে যায়। মেহের নিজের সিটের পাশে এগিয়ে যায়। দেখে পাশে একটা ছেলে বসে আছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, মুখটা ঢেকে রেখেছে বই দিয়ে, বই পড়ছে হয়তো। মেহের কিছু বলে না, চুপচাপ বসে পড়ে। মনটা খারাপ, হৃদ আসেনি। আজ এতটা সময় একসাথে কাটানোর পরও বিদায় জানাতে এলো না। মেহের বুঝে ফেলেছে হৃদের মনেও কিছু আছে মেহেরের জন্য। তাই তো মনে মনে ভীষণ আশা করেছিল আজকের এই বিদায়ের মুহূর্তে হৃদ আসবেই, কিন্তু সে এলো না। মনটা চুপচাপ হাহাকার করছে, কেন এলো না সে? তখনই পাশের ছেলেটা বলে ওঠে, হ্যালো ম্যাডাম, কাউকে খুঁজছেন বুঝি? মেহের তড়াক করেই পাশ ফিরে। হৃদকে দেখে অবাক হয়ে যায়। খুশি হয়ে কিছু বলতে যাবে, তারপর আবার ভাবতে থাকে, না না, এর নিশ্চয়ই কল্পনা। নিজেই আস্তে করে বলে ওঠে, জানতো এখান থেকে সব সময় শুধু আমাকে জ্বালাতন করা। আমি খুব রেগে আছি আপনার ওপর, বেয়াদব শয়তান লোক। একটু দেখা করতে এলে কি হতো? হ্যাঁ? তখন পাশে থাকা হৃদ বলে, দেখা করে কি হবে, আপনার পথ চলার সাথেই তো হতে এসেছি ম্যাডাম। মেহের রেগে যায়, চুপ, কল্পনায় এসে আবার বাড়াবাড়ি করছে। হৃদ হেসে বলে, সারাক্ষণ আমায় কল্পনায় ভাবেন বুঝি ম্যাডাম? মেহের বলে, আমার মাথা খাওয়া বন্ধ করুন তো, আর যান এখান থেকে। হৃদ বলে, কোথায় যাব আপনাকে ছেড়ে? আপনাকে ছাড়া যে থাকতে পারছি না, তাই তো চলে এলাম। মেহের বলে, এখন কিন্তু বেশি হচ্ছে।
হৃদ বলে, হলে ক্ষতি কি? মেহের মুখ বেঁকিয়ে বলে, দেখা দিলেন না বিদায় বেলায়, এখন কল্পনায় আমার মাথায় জেগে বসেছেন। উফ আল্লাহ, এই পুরুষটাকে আমার মাথা থেকে নামিয়ে দাও। হৃদ ভ্রু কুঁচকে বলে, তাহলে কি এখন অন্য কাউকে চাইছো নাকি? মেহের বলে, উফ তা কখন বললাম, আপনি এখন জানতো। হৃদ হেসে বলে, এখন তো কখনো যাব না, একবার ধরেছি মানে সারা জীবন থাকবো। মেহের পাশ ফিরে চোখ বন্ধ করে নিজেকে গালাগাল করে। মেহের, আর বকবক করিস না, কেউ যদি জানতে পারে তুই কল্পনায় এক ছেলের সঙ্গে বকবক করিস, সবাই তোকে পাগল ভাববে। হৃদ এই কথা শুনে হেসে বলে, এতটাই ভাবো আমায় নিয়ে যে সারাক্ষণ মন মস্তিষ্কে আমিই থাকি? মেহের এবার রাগে হৃদের গলা চেপে ধরে বলে, আর কল্পনা এসে জ্বালালে কিন্তু একদম মেরে দেব বলে দিলাম। হৃদ মেহেরের কপালে একটা টোকা দিয়ে বলে, আমি কল্পনা না ম্যাডাম, বাস্তবে আপনার সামনে। মেহের বোকার মতো তাকিয়ে থাকে। কিছুক্ষণ বোঝার পর যখন বুঝতে পারে এটা কল্পনা না, সত্যি, তখন চোখ বড় বড় করে বলে, আপনি? সরি, আমি ভাবছিলাম কল্পনা। হৃদ বলে, এখন গলাটা ছাড়ো, তা না হলে জীবনে সরাসরি দেখতে পাবে না, কল্পনাতেই আসতে হবে। মেহের বলে, ওহ সরি, বলেই হাত সরিয়ে নেয় আর বোকা বোকা হেসে হৃদের দিকেই তাকায়। তারপর অন্য পাশে চোখ ফিরিয়ে চোখ বন্ধ করে বলে, মেহের রে, তুই এটা কি করে পারলি? উফ, আমি মনে হয় পাগল হয়ে যাব, একদম পাগল হয়ে যাব। অবশ্য হব কি, আমি তো পাগলই হয়ে গেছি। এদিকে হৃদ হেসে হেসে শেষ মেহেরের কাণ্ড দেখে। মেহের লজ্জা পাচ্ছে নিজের কাণ্ডে। হৃদ বলে, থাক আর নিজেকে গালাগাল করো না, আমি বুঝতে পারছি তো। মেহের বলে, আপনি খুব খারাপ জানেন তো, আগে কেন বললেন না যে আপনি যাবেন? হৃদ হেসে বলে, সারপ্রাইজ দিব বলে বলিনি ম্যাডাম। মেহের মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে থাকে। হৃদ বুঝতে পারে মেহের অভিমান করেছে, তাই বলে, আমি দুঃখিত ম্যাডাম, আমার বলা উচিত ছিল, কিন্তু এখন মনে হচ্ছে না বলেই ভালো করেছি। অন্তত এইটা তো জানলাম যে আমি আপনার কল্পনাতেও বিচরণ করি। মেহেরিন হৃদকে একটা থাপ্পড় দিয়ে বলে, আপনি কথা বলবেন না আমার সাথে। হৃদ গালে হাত দিয়ে বসে থাকে। আর এইদিকে সারাদিন ঘুমেই কেটে গেছে মেহেরিন আর রাজের। সন্ধ্যায় ঘুম ভাঙে মেহেরিনের। জ্বর আর গা ব্যথা অনেকটাই নেই এখন। সে এখন বেলকনিতে বসে আছে, হাতে কফির মগ। রাজ তখনও রুমে নেই। মেহেরিন চুমুক দিচ্ছে কফিতে আর প্রকৃতির নীরবতা উপভোগ করছে। রাজ এসে দেখে মেহেরিন একা বসে আছে। কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মেহেরিন রাজের দিকে তাকিয়ে মুচকি হাসে, তার মাথা বুকে রেখে বলে, পরিবেশটা সুন্দর তাই না? রাজ মৃদু হেসে বলে, তুমি আমার পাশে থাকলে আমার কাছে সব পরিবেশই সুন্দর। মেহেরিন হেসে ফেলে। রাজ ওর হাত থেকে কফির মগ নিয়ে নিজেই খায়। মেহেরিন বলে, ঘুরতে যাব, চলুন। রাজ নরম স্বরে বলে, না, তোমার শরীর এখনও ভালো না, কাল যাব, আজকে না। মেহেরিন মুখে বিরক্ত নিয়ে বলে, না আজকেই যাব, আর এখনই। রাজ বলে, আচ্ছা রেডি হয়ে নাও তবে। আর কথা নয়, মেহেরিন ঝটপট উঠে পড়ে। রাজ তাকিয়ে অবাক। রেডি হতে বলেছি বলেই কি আমাকে ফেলে চলে যাবে? 5 মিনিট পর রেডি হলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত, নাকি ট্রেন ছুটে যাবে? মেহেরিন হেসে বলে, মুড চেঞ্জ তো হয়ে যেতে পারে। রাজও হেসে বলে, তাও ঠিক, তোমার মুড তো আবার মিনিটে মিনিটে চেঞ্জ হয়। মেহেরিন রেগে এসে বলে, কি বলেন আপনি? রাজ 2 হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলে, কিছু না। মেহেরিন চোখ পাকিয়ে চলে যায়। দুজনেই ম্যাচিং ড্রেস পরেছে। মেহেরিন পরেছে কালো টি শার্ট, তার উপর ব্লেজার, কালো প্যান্ট। রাজও একদমই তাই। দুজনেই অনেক ঘোরাঘুরির পর ক্ষুধায় কাবু হয়ে একটা রেস্টুরেন্টে যায়। সারাদিন কিছু না খাওয়ায় দুজনেই খুব ক্ষুধার্ত। মেহেরিন খেতে খেতে একটানা বকবক করেই যাচ্ছে, আর রাজ মন দিয়ে সেই বকবক শুনছে। এর মাঝে রাজের প্রায় 100টা ফোন এসেছে, কিন্তু তার কাছে এখন তার বইয়ের আজাইরা বকবকটাই বেশি গুরুত্বপূর্ণ, তাই ফোন অফ করেই দিয়েছে। খাওয়ার শেষে রিসোর্টের দিকে রওনা। মেহেরিন কিছুটা হেঁটে বলে, আমি আর পারছি না, আমাকে কোলে নিন। রাজ ভ্রু কুঁচকে বলে, তুমি কথায় কথায় কোলে উঠতে চাও কেন বলো তো? তুমি কি বাচ্চা? মেহেরিন বলে, কোলে নেবেন নাকি আমি গিয়ে অন্য কোনো ভদ্রলোকের কোলে উঠব? রাজ মেহেরিনকে কোলে তুলে নিয়ে বলে, আমার বউকে আমি কোলে নেব, অন্য কেউ কেন কোলে নেবে? অন্য কেউ কোলে নেওয়া তো দূরের কথা, চোখ তুলে তাকালেও আমি রাজ শিকদার সেই চোখ উপড়ে ফেলব, মনে রেখো। মেহেরিন হেসে বলে, হিংসুটে। রাজ মেহেরিনের নাকে নাক ঘষে বলে, হ্যাঁ আমি হিংসুটে, চরম হিংসুটে, উচ্চ লেভেলের হিংসুটে। মেহেরিন হা হা করে হেসে ওঠে। রাজও হেসে ফেলে। রাজ একটা গান ধরে। গান গাইতে গাইতে ওরা রিসোর্টের কাছাকাছি চলে আসে। রিসোর্টের সামনে এসে মেহেরিন বলে, আমাকে নামিয়ে দিন। রাজ বলে, না থাক। মেহেরিন হেসে
হঠাৎ পেছনে তাকিয়ে কয়েকজনকে একসাথে আসতে দেখে। মেহেরিনের মস্তিষ্ক কিছু একটা ইঙ্গিত দেয়। সে রাজের গলায় ঝুলে পড়ে, একটু ন্যাকামি করে বলে, হাব্বি। রাজ হেসে বলে, হাবিবি। মেহেরিন চোখ গোল গোল করে বলে, আমাদের প্রেমটা যেন কারো সহ্যই হয় না। ঢাকায় ফিরেই তার মুখোমুখি হয়ে জিজ্ঞেস করতেই হবে, তার এত চুলকানি কেন, আর কোন ব্র্যান্ডের মলম লাগালে চুলকানি কমবে। রাজ তখনই বুঝে ফেলে মেহেরিন কার ইঙ্গিত করছে। সে হাসতে হাসতে বলে, আর ইউ রেডি হাবিবি? মেহেরিন হাসে, ইয়েস হাব্বি। রাজ সঙ্গে সঙ্গে মেহেরিনকে নামিয়ে দেয়। এদিকে লোকগুলো একেবারেই কাছাকাছি চলে এসেছে। তাদের মধ্যে একজন একটু কটাক্ষের সুরেই বলল, রাত দুপুরে রং করে বেড়াচ্ছ কপত কপতি? রাজ হেসে বলে, না ভাই, হানিমুনে এসেছি, প্রসেসিংয়ে আছি, একসাথে দুটো বাচ্চার বাপ হতে পারি কিনা তাই দেখছি। লোকগুলো রাজের খোলামেলা কথায় হকচকিয়ে যায়, একে অপরের মুখ চাওয়াচাই করে। মেহেরিন রাজের বাহুতে থাপ্পড় মেরে বলে, ছি, অসভ্য। রাজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, আচ্ছা ভাই, আপনারাই বলেন, বউয়ের সামনে যদি ভদ্র, সভ্য আর শুদ্ধ পুরুষ হয়ে থাকি, তাহলে জীবনেও বাবা হতে পারবো? ওই লোকগুলোর মধ্যে একটা ছেলে বলে, হ্যাঁ হ্যাঁ, তাই তো। রাজ তখন বলে, দেখলে তো বউ, ওরাও এটা মানে, শুধু তুমিই বুঝতে চাও না। মেহেরিন মুখ বাঁকায়। রাজ আবারও ওদের দিকে ফিরে বলে, এখন আপনারাই বলেন, আপনাদের আগমনের কারণটা শুনে একটু ধন্য হই। একজন বলে, তোমাদের দুজনকে মেরে বালি চাপা দিতে এসেছি। এই কথা শুনে মেহেরিন এক ঝটকায় সেই ছেলের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। নতুন জামা পরেছি আজ, আর তুই বালি চাপা দিবি বলছিস? ময়লা লাগবে না জামা কাপড়ে? জানিস জামা কাপড় কাচতে কত হ্যাপা? ছেলেটা গালে হাত দিয়ে বলে, সরি আপা, তবে আমি জানি কাপড় ধোয়া কত কষ্টের। আমি তো বাড়িতে আমার বইয়ের কাপড়ও ধুই। মেহেরিন অবাক হয়ে বলে, কি বললি? রাজ হেসে বলে, ভাই, তুইও তোর বউকে ভয় পাস? আয় ভাই, বুকে আয়। রাজ ছেলেটাকে জড়িয়ে ধরে। মেহেরিন নাক মুখ কুঁচকে বলে, যত সব আদিক্ষেতা। ততক্ষণে তাদের দলের বস সামনে এগিয়ে এসে বলে, এই, তুই কি করছিস বলদ? মারতে এসেছিস, আর তুই ওদের সাথে খাতির করতেছিস? বলেই মেহেরিনের দিকে হাত বাড়িয়ে মারতে আসে। মেহেরিন সাথে সাথেই তার হাত মুচড়ে ধরে কড়া স্বরে বলে, হারামজাদা, এত বড় সাহস! চতুর্দিকে থাকা সাথের লোকেরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওদের বস গর্জে উঠে বলে, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার ওদের! একসাথে সবাই ঝাঁপিয়ে পড়ে রাজের ওপর। রাজ সবার সঙ্গে লড়ছে, আর মেহেরিন তখনই লোকটার হাত মুচড়ে এমনভাবে ঘাড়ে মারে যে সে অজ্ঞান হয়ে যায়। মেহেরিন তাড়াতাড়ি পাশের একটা লাঠি নিয়ে রাজের পাশে দাঁড়ায়। দুজন মিলে এমন মারধর শুরু করে যে প্রতিপক্ষের অবস্থা কাহিল। যে ছেলেটাকে রাজ জড়িয়ে ধরেছিল, সেই ছেলেটাকে রাজ ধরে ঘুষি মারতে নাই। সে বলে ওঠে, ভাই, মুখে মারেন না, বউ দেখলে খুব মারবে। রাজ হেসে বলে, তুই তো আমার মুডটাই নষ্ট করে দিলি বেটা, যা চলে যা। ছেলেটা গুটি গুটি হেঁটে চলে যাবার আগেই বলে, ভাই, আপারে কি দেখা বিয়ে করছেন? না মানে, এতগুলা বেটা মানুষকে কেমনে মারলো বাবা গো। তারপর একটু থেমে আসতে বলে, আপনাকেও মারে তাই না? রাজ মাথা নেড়ে বলে, না, মারে না, শুধু বেশি রাগ হলে ঘর থেকে বের করে দেয়। ছেলেটা হা করে তাকিয়ে থাকে। মেহেরিন তখন বলে, এই, তোর বইয়ের নম্বর দে তো, কল দিয়ে বিচার দেব। ছেলেটা কাঁদো কাঁদো মুখ করে বলে, না আপা, এমন কাজ কইরেন না, তাহলে আমাকে আজ আর বাড়িতেই ঢুকতে দেবে না। ও অনেক মারে, এই হতভাগাকে গৃহচ্যুত করবেন না আপা। বলেই সে দৌড়ে পালায়। রাজ আর মেহেরিন হেসে হেসে রিসোর্টের ভেতরে চলে আসে। রাতের আকাশে হালকা চাঁদের আলো, আর সেই আলোয় একজোড়া মুখ হাসতে হাসতে হারিয়ে যায়। নীল চোখের রং, আকাশের মতো বিশাল মায়া। অয়না মানে ঘর, আশ্রয়, হৃদয়ের গোপন কোণ। একসাথে নীল নয়না মানে যার চোখে আমার ঘর, যার নীল দু চোখেই আমার আশ্রয় খুঁজি। মেহের আর হৃদ বাংলাদেশে পৌঁছেছে, তবে গোটা পথে একটাও কথা হয়নি তাদের মধ্যে। হৃদ ভেবেছে হয়তো অভিমানী কথা বলছে না মেহের। সে চেষ্টা করেছে, খুব চেষ্টা, কিন্তু মেহের কিছুই বলেনি। কিন্তু মেহের, সে কি সত্যিই অভিমান করেছে? না, তার অভিমান না, তার লজ্জা। এত কাণ্ড ঘটানোর পর কিভাবে কথা বলবে সে? এয়ারপোর্ট থেকে বেরিয়ে হৃদ বলে, চলো তোমায় মির্জাবাড়ি পৌঁছে দিই। মেহের মাথা নাড়ে, না, আমি ক্যাব বুক করেছি। হৃদ আর কিছু বলে না, কিন্তু মেহেরকে একাও ছাড়ে না। চুপি চুপি তার পেছনে পেছনে চলে গেট পর্যন্ত। মেহের যখন বাড়ির গেটে ঢুকে যায়, তখন হৃদ চলে যায় রাকিবের বাড়িতে। নিজের বাড়ি যায়নি সে, হয়তো যাবেও না। সেই বাড়ি আর বাবা, এই দুজনের প্রতি এখন গাজালা রাগ আর ঘৃণা জমে আছে তার মনে। অন্যদিকে মেহের কাউকে জানায়নি সে আজ আসবে। রাত তখন ৩টা, সবাই গভীর ঘুম। মেহের ফোন করে মাহিরকে, দরজা খোল। মাহির প্রথমে বিশ্বাসই করতে চায় না। তুই আজ আসবি বললি না তো? জবাবে জোরে ধমক খায়, তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ঢুকবো?
দরজা খোলার পর মাহির অবাক হয়ে বোনকে জড়িয়ে ধরে। তুই বললি না কেন? আমি নিতে যেতাম তো। মেহের হাসে। বলে দিলে সারপ্রাইজ থাকতো না রে পাগলা। মাহির হাসে। দাঁড়া, আমি সবাইকে ডেকে আনছি, তোকে দেখে সবাই একদম খুশিতে আত্মহারা হয়ে যাবে। আবল তবল বকিস না, কারো ঘুম ভাঙামি না। যা তুই শুয়ে পড়। আমি আজ মেহেরিনের ঘরেই থাকি। ওর ঘর খালি আছে তো না? মাহির মাথা নাড়ে। তারপর চুপচাপ মেহেরের লাগেজটা নিয়ে চলে যায় মেহেরিনের ঘরে। অনেকদিন পর নিজের দেশে নিজের বাড়িতে ফিরেছে মেহের। মনটা ভারী আনন্দে ভরে উঠেছে। এখন কাউকে বিরক্ত করতে চায় না সে। সকালে সবাইকে চমকে দেবে সে। মাহির চলে যেতেই ফ্রেশ হয়ে আসে মেহের, আর তারপর চুপচাপ শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই মনে পড়ে যায় ফ্লাইটের পুরো যাত্রাটা। সে হাসে। নিজের বুকের গভীরে লুকোনো আবেগগুলো স্পর্শ করে যায় সে একে একে। আর মনে হয় নিজের বোকামিগুলো। হৃদ তাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে ঠিক টেরও পায় না। ওইদিকে হৃদ বসে আছে রাকিবের সাথে। রাকিব বলে, তুই অন্তত আমাদের বলতে পারতিস, হুট করে দেশ ছেড়ে চলে গেলি কেন? হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে বলে, ভাগ্যিস গিয়েছিলাম, না গেলে হয়তো একাকিত্বের জোয়ারে ডুবে মরতাম। রাকিব একটু বিরক্ত হয়ে বলে, মানে? হৃদ হালকা হেসে বলে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী দোস্ত। রাকিব মুখ কুঁচকে বলে, ঝেড়ে কাস তো বাপ, আবার কোনো কাম করছিস? হৃদ বলে, আমার জীবনে আবার বসন্ত এসেছে। রাকিব মাথায় হাত দিয়ে বলে, আবার কার প্রেমিকার প্রেমে পড়লি মামা? হৃদ গম্ভীর গলায় বলে, নীল নয়না। রাকিব নাটকের ভঙ্গিতে বলে, ও নীল নয়না, নামটা একটু টেনেই বলে। হৃদ ঘুমিয়ে পড়ার ভান করে কম্বল গায়ে দেয়। রাকিব অসহায়ের মতো তাকিয়ে থাকে। তার মাথায় এখন হাজারটা প্রশ্ন ঘুরছে। এই কিছুদিন আগেই তো বিয়ের আসর থেকে ভেগে গেল, এখন আবার কোন মেয়ের প্রেমে পড়ল কে জানে। সে দীর্ঘশ্বাস ফেলে। এই ভাই বোন দুটো আমাকে একেবারে পাগল বানিয়ে ছাড়বে। বোন আমার কলিজায় ওঠে নৃত্য করে, আর ভাই ও তো টেনশনের পাহাড় বানিয়ে দিয়েছে আমার মাথার ওপরে। দুই ভাই বোন মিলে একদিন আমায় জমের দুয়ারে ঠেলে দেবে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আমার মতো নিরীহ নিষ্পাপ বাচ্চাটার ওপর এই ধরনের অত্যাচারের বিচার তুমিই কইরো। তারপর একটু থেমে আবার বলে, না না কইরো না, আল্লাহ শুধু দুজনের একটু বোঝার তৌফিক দান করো। ভোর 5টা। মেহেরিন গোসল সেরে এসে নামাজ পড়ে। তারপর বসে থাকে জায়নামাজে। চোখে অদ্ভুত এক চিন্তার ঘূর্ণি। মন যেন কিছুতেই স্থির হচ্ছে না। একটা মুখ বারবার মাথার ভেতর ফিরে আসছে। রাজ তখনই গোসল সেরে আসে। মেহেরিনকে জায়নামাজে বসে থাকতে দেখে তার পাশে গিয়ে চুপচাপ তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মেহেরিন রাজের ভেজা চুলগুলো মুছে দিতে দিতে বলে, ভালোভাবে চুল মুছতে কি কষ্ট হয় আপনার? যখন ঠান্ডা লাগবে তখন টের পাবেন। রাজ মেহেরিনের 2 হাত ধরে চুমু খেয়ে বলে, লাগবে না, কারণ আমার তো একজন স্ত্রী আছে, সে আছে যত্ন নেওয়ার জন্য। মেহেরিন মুখটা গম্ভীর করে বলে, আপনি তো সব জানতা, সব জানেন, সব বোঝেন। রাজ হেসে ফেলে। মেহেরিন আবার মুখ ভার করে বলে, চলুন ফিরে যাই। রাজ চোখ কুঁচকে বলে, মাত্র 3 দিন হলো এসেছি, আর তুমি এখনই যেতে চাও? মেহেরিন বলে, ভালো লাগছে না, বাড়িতে ফিরে অনেক কাজ আছে। রাজ একটু গম্ভীর হয়ে বলে, কি কাজ? মেহেরিন সোজা সাপটা বলে, আপনার বোনকে খুঁজে বের করতে হবে। আমার মন বলছে ও বেঁচে আছে। রাজ বলে, আমারও বিশ্বাস ও বেঁচে আছে। বাংলাদেশে আসার পর থেকেই খুঁজছি, কিন্তু কোনো খবর নেই। এমনকি ড্রাইভার আঙ্কেল, উনিও জানে না। তিনি শুধু বলেছিলেন ওদের তুলে দিয়েছিলেন, আর কিছুই জানেন না। মেহেরিন হঠাৎ জিজ্ঞেস করে, আপনার বোনের শরীরে কি এমন কিছু আছে যেটা দেখলে আপনি চিনতে পারবেন? রাজ বলে, হ্যাঁ, ওর ঘাড়ে একটা বড় তিল আছে, আমারও আছে, ঠিক সেই জায়গায়। মেহেরিন বলে, দেখি তো। রাস্তার ঘাট দেখায়। মেহেরিন একটু কিছু ভেবে বলে, ওদের এখন মুখোমুখি হতে হবে কবি সাহেব, অনেক হয়েছে লুকোচুরি। রাজ মেহেরিনের হাত ধরে বলে, তুমি আমার পাশে থাকবে তো বউ? মেহেরিন হেসে বলে, আমি থাকবো ইনশাল্লাহ, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি থাকবো আপনার পাশে কবি সাহেব। রাজ বলে, তোমার কেন মনে হলো ও বেঁচে আছে? মেহেরিন গলা নিচু করে বলে, আপনার বাবা তো আপনাদের 2 ভাই বোনের নামে সব লিখে দিয়েছিল। সবাই জানে আপনি মারা গেছেন, তাই যদি আপনার বোন বেঁচে না থাকে তাহলে সরকার সব কিছু নিয়ে নিত না। কিন্তু তা হয়নি, তার মানে আপনার বোন এখনও জীবিত। তাকে কাজে লাগাচ্ছে রেদওয়ান তালুকদার। রাজ মুচকি হেসে বলে, বাহ, আমার বউ তো একদম গোয়েন্দা হয়ে গেছে। তবে হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমার বোন বেঁচে আছে, এমনকি আমার মনে হয় তুমিও তাকে চেনো। মেহেরিন হঠাৎ বলে, আচ্ছা, সাবিহা আন্টির মেয়েটা তো অসুস্থ ছিল, সে কি ভালো হয়ে গিয়েছিল নাকি? রাজ মেহেরিনের চোখে চোখ রেখে হাসে। তার হাসির ভেতরেই যেন প্রশ্নের উত্তর ছিল। মেহেরিন চিৎকার করে বলে ওঠে, ও শিট। তারপর রাজের দিকে তাকিয়ে বলে, আমি যে ভাবছি আপনি কি সেটাই মিন করছেন কবি সাহেব?
রাজ চুপ করে মাথা নাড়ে। মেহরিন মুখে হাত দিয়ে অস্থির গলায় বলে, তাহলে বললেন না কেন? রাজ গম্ভীর গলায় বলে, বলবো, সময় হলে বলবো। কোন সময়? হৃদয় তালুকদারের মতো নিকৃষ্ট একটা মানুষের কাছে ও নিরাপদ না। আপনি জানেন না, স্বার্থে টান পড়লে সে ক্ষতি করতেও পিছপা হবে না। রাজ মেহরিনকে জড়িয়ে ধরে বলে, স্বার্থের জন্যই ওকে কষ্ট দেবে না। আর এখনই যদি সব বলে দিই, ও সামলাতে পারবে না নিজেকে, ভেঙে পড়বে। তাই কিছুদিন যাক। মেহরিন ধীরে মাথা নাড়ে, তারপর রাজের দিকে তাকিয়ে বলে, আপনার কি মনে হয় না একবার তাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করবে? তার মুখে ভাই ডাক শুনতে ইচ্ছে করে না? রাজের চোখ ছলছল করে ওঠে। মেহরিন তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই এম সরি কবি সাহেব, আমি বুঝতে পারিনি আমার এই কথায় আপনি এতটা কষ্ট পাবেন। আই এম সরি। রাজ থেমে কাঁপা কাঁপা গলায় বলে, আমার খুব ইচ্ছে করে আমার পুচকিটাকে বুকে জড়িয়ে ধরে বলি, তোর ভাই। ইচ্ছে করে ওর মুখে ভাইয়া ডাক শুনি। যেদিন জানলাম ও আমার পুচকি, আমি আর লাবিব গিয়ে সব বলতে চেয়েছিলাম, ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু আমরা সেদিন গিয়ে দেখি আমাদের পুচকি হৃদের পাশে দাঁড়িয়ে আছে, হাসছে, গল্প করছে। সেদিন আমার মনে হচ্ছিল হৃদি যেন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ, যে বাবা মা ভাই বোন পরিবারের সব পেয়েছে। আর আমি সবচেয়ে বেশি হতভাগা, যে না পেলাম পরিবার, না পেলাম বাবা মা, আর না পেলাম বোনের ভালোবাসা। আমি কিছুই বলতে পারিনি সেই দিন। আমি বলতে পারিনি, হৃদ না, আমি তোর ভাই। আমি বলতে পারিনি তুই আমার পুচকি, আমার কলিজার টুকরো। বলতে পারিনি যাকে তুই বাবা বলে ডাকিস সে তোর বাবা মায়ের খুনি। আমি কিছুই বলতে পারিনি, কারণ আমি জানি সব বললে ওর জীবনটা শেষ হয়ে যেত, সবার উপর থেকে বিশ্বাস উঠে যেত, ভেঙে পড়তো মানসিকভাবে। তাই বলিনি আরও না। আমি পারিনি এত বছর পর আমার বোনটাকে পেয়েও আবার কোনো ক্ষতি করতে। আমি পারিনি। মেহরিন রাজকে শক্ত করে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, চুপ করুন, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, আমি সব ঠিক করে দেব। আল্লাহ আমাদের পাশে আছেন, সব ঠিক হয়ে যাবে। রাজ মেহরিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, বলে, জানো আরিও না, আমি আর লাবিব রোজ যেতাম ওর স্কুলের সামনে, কলেজের সামনে। লাবিব মাঝে মধ্যে বলতো, ব্রো আমি ওর সঙ্গে একটু কথা বলি। ব্রো আমার কলিজা ফেটে যাচ্ছে, দেখছি কিন্তু কাছে যেতে পারছি না, কথা বলতে পারছি না। আরিও না, ও তো আমার ছোট। সেদিন কাঁদছিল লাবিব, আমি পারিনি, কারণ আমি কাঁদলে ও আরও ভেঙে পড়ত। রাজ মেহরিনের বুকের বাঁ পাশে হাত দিয়ে বলে, জানো আরিও না, তখন ঠিক এইখানটাই মনে হচ্ছে কেউ যেন ছুরি দিয়ে বারবার আঘাত করছে। মনে হচ্ছে আমার কলিজাটা কেউ টেনে বের করে নিচ্ছে, তাও আমি কিছু করতে পারিনি। মেহরিন রাজকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, সব ঠিক হয়ে যাবে, সব। আপনি শান্ত হন। রাজ গভীর ঘুমে, যেন কত শত কষ্টের ভারে বিধ্বস্ত এক মানুষ অবশেষে একটু প্রশান্তির শ্বাস নিচ্ছে। মেহরিন অনেক কষ্টে রাজকে শান্ত করে ঘুম পাড়িয়েছে। এখন চুপচাপ তার পাশে বসে আছে, নিঃশব্দে তাকিয়ে আছে রাজের মুখের দিকে। তার ঠোঁট ফিসফিসিয়ে বলে ওঠে, একটা মানুষকে জীবনে আর কত দুঃখ দেবে তুমি আল্লাহ? এবার একটু শান্তি দাও। তুমি তো উত্তম পরিকল্পনাকারী, যা করো মঙ্গলের জন্যই করো। আমার মৌলা, শুধু ওর জীবনে একটু শান্তি দাও। বাবা মা সব কিছু হারিয়েছে, শেষ সম্বল বোনটাকে ফিরে দাও মাবুদ। একটা কোমল চুমু রাজের কপালে এঁকে দেয় মেহরিন। এরপর ফোনটা হাতে নিয়ে চলে যায় বেলকনিতে। ঘড়িতে ঠিক 7টা। সে কল করে রাহিকে। বিরক্তিতে রাহি ফোন তোলে, এই 7 সকালে কার জামাই মরল যে আমাকে জানানো লাগবে? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে মনে হয় আমাকে কল না দিলে, বাল। মোবাইলের স্ক্রিনে মেহু আপু নামটা দেখেই চোখে মুখে এক আনন্দের ঝিলিক খেলে গেল, মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু পরক্ষণেই বিয়ের সেই দিনের ঘটনাগুলো মনে পড়তেই হাসিটা মিলিয়ে যায়। ফোন রিসিভ করে, এতদিন পর মনে পড়লো আমাকে, নাকি ভাইয়ার রাগে আমাকেও ভুলে গেছিলে? মেহরিন হেসে ওঠে, না রে পাগলি, তোর ভাইয়ার সাথে আমার সম্পর্কের কথা হবার আগেই তুই আমার বোন। ওইসব বাদ দে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তবে তুই আমার ঘুমের পিন্ডি চটকে দিছিস মেহু আপু। তাই নাকি? ভারী অন্যায় হয়ে গেছে আমার। মেহরিন হেসেই বলে, এই এখন কোথায়, শ্বশুর বাড়ি না বাবার বাড়ি? মেহরিন একবার রাজের দিকে ফিরে তাকায়, তারপর উত্তর দেয়, সাজেকে এসেছি ঘুরতে। ওহো, হানিমুন? তুই একদম পেকে গেছিস দেখছি। রাহি হেসে ওঠে, তারপর গম্ভীর হয়ে বলে, ও ভাইয়া তো একদম মাফিয়া টাইপ, তাই না? যেভাবে সবাইকে বন্দুক ঠেকালো, বাবা গো। মেহরিনের মুখের হাসি মিলিয়ে যায়। ও এমন করেছে কারণ তা না হলে আমি রাজি হতাম না। সে আমায় অনেক ভালোবাসে রে, অনেক। রাহি একটু নরম গলায় বলে, বাবা কি প্রেম। তবে আমি খুশি জানিস, তুই তোর ভালোবাসার মানুষকে পেয়েছিস। আর ওই ভাইয়াকে দেখে কেন জানি না মনে হয়েছে দাদা ভাইয়ের থেকেও বেশি তোকে ভালোবাসবে। মেহরিন এবার চোখ নামিয়ে হেসে ফেলে,
হ্যাঁ, তবে তোর ভাইকে ধন্যবাদ, উনি সত্যি প্রকৃত বন্ধু। মানে? ও তুই বুঝবি না, আজ বাড়ি ফিরব, কাল আমার শ্বশুর বাড়ি আসবি, আমি তোকে লোকেশন পাঠিয়ে দেব। আচ্ছা, কিন্তু তোর সেই মাফিয়া বর আমাকে মেরে গুম করে দেবে না তো? রাহি হাসতে হাসতে বলে। মেহেরিন নিচু গলায় গম্ভীরভাবে বলে, তুই জানিস না তোকে যে সে কত ভালোবাসে। ও হাসতে হাসতে নিজের জীবনও দিয়ে দিতে পারে, তবুও তোর গায়ে আঁচড় লাগতে দেবে না। কি বললি? শুনতে পাচ্ছি না, শুনিনি ঠিক মতো। কিছু না, তোকে যা বললাম মনে রাখিস। জো হুকুম মহারানী। ফোনটা কেটে দেয় মেহেরিন। নিজের মনেই বলে ওঠে, তোদের ভাই বোনকে আমি মিলিয়ে দেবই, আর যারা অন্যায় করেছে সেই জালিমদের উপযুক্ত শিক্ষাও দেব। এবার সেই খেলোয়াড়দের সময় শেষ। রেদওয়ান তালুকদার আর সায়েম রহমান, প্রস্তুত হন। আপনাদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এবার পতনের পালা শুরু। এক এক করে প্রত্যেকটা দুঃখ, কষ্ট, যন্ত্রণার প্রতিশোধ নেব। সব কিছুর জবাবদিহি করতে হবে। আপনাদের জীবনকে আমি মেহেরিন শিকদার জাহান্নাম বানিয়ে দেব, এটা আমার প্রতিজ্ঞা। সকাল 9টা। মালিহা মির্জা রান্নাঘরে নাস্তা বানাচ্ছেন। মেহবুবা পাশে দাঁড়িয়ে হেল্প করছে। এদিকে মাহির ঘুম ভেঙে হেলতে দুলতে আসছে। মা, চা দাও তো। মালিহা মির্জা 1 কাপ চা এগিয়ে দিতে দিতে বললেন, সারা রাত জেগে গেম না খেলে একটু বই নিয়ে তো মন দিতে পারিস। 1 মাস পরেই এসএসসি এক্সাম, ভুলে গেছিস? মাহির বিরক্ত মুখে বলে। মা, সকাল সকাল এইসব অশুভ নাম নিও না তো। মেহবুবা হেসে বলে ওঠে, ঠিক বলেছিস, এই এক্সামটাই মানুষের জীবনের সবচেয়ে অশুভ জিনিস। মরার উপর ঘাড়ার ঘা, একটা শেষ হতে না হতেই আর একটা হাজির। উফ, এই এক্সামটা যে আবিষ্কার করেছে, ওরে পাইলে উল্টায় পিটায় আফ্রিকায় পাঠাইতাম, না হয় হিরো আলমের গান শোনাইতাম। মাহির চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ বোন, যা বলেছিস, তুই আমার মনের দুঃখটা বুঝলি। মেহবুবা গম্ভীর মুখে বলে, হ্যাঁ বুঝবো না, আমারও তো একই প্যারা। মালিহা মির্জা মাথায় হাত দিয়ে অসহায়ের মতো বললেন, কি সব পোলাপান দিস আল্লাহ, এরা পড়াশোনা নিয়ে কত কিছু কয়। কপাল ভালো যে ওনারা বেঁচে নেই, না হলে তোদের এইসব কথা শুনেই মরে যেত। মাহির আর মেহবুবা হেসে ফেলে। মাহির হঠাৎ বলে, মেজো আপু কই, এখনো ওঠে নাই? এই কথা শুনে মালিহা মির্জা আর মেহবুবা একসাথে বলে উঠল, কি? চায়ের কাপে মুখ দিতে যাওয়া মাহিরের তো বুকের ধুকপুকানি বেড়ে গেল, কাপটা পড়ে যাওয়ার মতো অবস্থা। ভয়ে বলে, তোমরা এমন সিরিয়ালের মতো চিৎকার করে ভয় দেখায়ও না তো। কিছু বললেই এমন চিৎকার করো যেন বাসায় জি বাংলা চলতেছে। ছোট প্যাকেট, যা গিয়া বড় প্যাকেটকে দেখাই, মেজু প্যাকেট ঘুমাইতেছে। মেহবুবা বলে, যদি এই কথা মিথ্যা হয় তোকে যে কি করব রে। মাহির হেসে বলে, যদি সত্যি হয় তবে তুই আমার সব অ্যাসাইনমেন্ট করে দিবি। মেহবুবা বলে, ঠিক আছে, ডিল। মেহবুবা ছুটে গেল মেহেরিনের রুমে। এদিকে মালিহা মির্জা বারবার মাহিরকে জিজ্ঞেস করছে, সত্যি বলছিস তো? ঢপ মারতেছিস না? মিথ্যা হলে তোর পিঠের ছাল তুলব, সবসময় বেয়াদবি বের করব। মাহির মুচকি হেসে বলে, মা, সব মায়েরা চায় সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, আর তুমি শুধু চাও আমার পিঠের ছাল তুলতে। এটা কিন্তু ঠিক না মা, তুমি একবার ভাবো তো, পিঠে ছাল না থাকলে আমি জামা কাপড় পরবো কিভাবে? মালিহা মির্জা রান্নার খুন্তি হাতে এগিয়ে গেল মাহিরের দিকে। মাহির ছুটে পালায়, দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে ফেলে। মালিহা মির্জা রেগে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, খোল হারামজাদা, খোল দরজা, আজ তোর একদিন কি আমার একদিন। মাহির ভেতর থেকে বলে, আমাকে তো পাগলা কুকুরে কামড়াইছে, আমি দরজা খুললেই তুমি ওই খুন্তি দিয়ে আমাকে মেরে পিঠের ছাল তুলে দেবে। মালিহা মির্জা হেসে বলে, মায়ের এত ভয়, তবে এত বাদরামি করিস কেন? মাহির হেসে ফেলে। এদিকে মেহবুবা গিয়ে দেখে সত্যি সত্যি মেহেরিনের রুমে কেউ ঘুমিয়ে আছে। ভেতরে গিয়ে একটা চিৎকার করে বলে ওঠে, মেজো আপু। বলেই লাফ দিয়ে খাটে উঠে পড়ে। মেহের ঘুম ভেঙে উঠে বসে বলে, এমন চিৎকার করিস কেন বোন? আমার কানের মাথা না খেয়ে নাস্তা কর গিয়া। মেহবুবা জড়িয়ে ধরে, মেহেরও হাসতে হাসতে জড়িয়ে ধরে। তুই আসবি বললি না কেন? সারপ্রাইজ দিতে। আমার কি যে খুশি লাগতেছে বলার মতো না, কতদিন পর আমরা সবাই একসাথে। মেহের মেহবুবাকে একটা ছোট্ট চুমু খেয়ে বলে, হ্যাঁ রে, আমাদের বড় ম্যাডাম তো বিয়ে করে নিল। মেহবুবা হাসতে হাসতে বলে, তার বলতে তুই যদি দেখতি কি ঐতিহাসিক বিয়ে, বাবা গো। মেহের হেসে বলে, আচ্ছা পরে শুনবো, বাবা তো অফিসে চলে গেছে, চল মার সাথে দেখা করি। মেহের ফ্রেশ হয়ে নিচে নামে। মালিহা মির্জা মেহেরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। মেহের মাকে ধরে, গভীর এক শ্বাস নিয়ে বলে, উফ, কতদিন পর এই মামা গন্ধটা পেলাম। মালিহা মির্জা বলে, তুই আসবি বললি না কেন? সারপ্রাইজ দিতে, দেখো না কেমন করে চমকে দিলাম। ঠিক তখনই মাহির বেরিয়ে এসে বলে, মেজো আপু, তোর মা তো বিশ্বাসই করে না তুই আইসোস। আমি বলেছি আর মা আমার পিঠের ছাল তুলতে চাইছে। মেহের হেসে ফেলে। মেহবুবা বলে, দাঁড়া মেহুকে কল দিই, দেখি ম্যাডাম এখন কি করছে। মালিহা মির্জা বলে, থাক এখন দিস না, পরে দিস। মেহবুবা বলে, আচ্ছা
চারজন একসাথে বসে নাস্তা করছে আর গল্প করছে। হঠাৎ লাবিবের কল আসে মেহবুবার ফোনে। মাহির দেখে বলে, এই লাবিব ভাইয়ের কি আর কোনো কাজ নাই? সারাক্ষণ তোর লগে ঝগড়া করা ছাড়া? মেহবুবা বলে, আমারও তাই মনে হয়। মালিহা মির্জা বলে, ওভাবে বলিস না, ছেলেটা কত ভালো। মাহির বলে, হ্যাঁ ভালার সালা। এটা বলেই উঠে যায়। মেহের বলে, কেসটা কি বলতো? লাবিব তো ভাইয়ার কাজিন, তাই না? মাহির বলে, হ্যাঁ। মালিহা মির্জা বলে, লাবিবের মা মেহবুবাকে লাবিবের জন্য চাইছে। ছেলে ভালো, আমাদের আপত্তি নেই। লাবিবও পছন্দ করে মেহবুবাকে। মেহুর তো হয়ে গেছে, তোর বিয়ে হয়ে গেলে ওদের কথাটাও আগাবে। মেহের হঠাৎ হেসে ফেলে, মুখ ঘুরিয়ে বলে, ছেলে পছন্দ করে ফেলেছি, বিয়ে করব, কিন্তু আমার বিয়েতে তোমাদের দাওয়াত দেব না। মাহির বলে, আমাকে একটু দিস প্লিজ। মেহের হেসে বলে, সঠিক বলতে পারলাম না। মালিহা মির্জা হেসে বলে, কেন, আমরা কি অন্যায় করেছি যে তোর বিয়েতে দাওয়াত দিবি না? মেহের মুখ গম্ভীর করে বলে, কারণ তোমরা তো তোমাদের বিয়েতে আমাকে দাওয়াত দাওনি। এ কথা শুনে সবাই হেসে ফেলে। মেহেরও হাসে। সন্ধ্যা 7টা। মেহেরিন আর রাজ ফিরে এসেছে শিকদার বাড়িতে। বাড়িতে ঢুকতেই লামিয়া ছুটে এসে মেহেরিনকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ভীষণ মিস করছিলাম ভাবিমণি। মেহেরিন হেসে উত্তর দিল, আমিও তোমাকে মিস করেছি। কুলসুম এসে পাশে দাঁড়িয়ে বলল, ও ভাবি কেমন আছেন? গরম লাগছে নি? ঠান্ডা শরবত আনছি, খান। মেহেরিন হেসে কৃতজ্ঞতা জানায়, ধন্যবাদ কুলসুম আপা। রাজ ইতিমধ্যেই ওপরে চলে গেছে। মেহেরিন রূপা বেগমের রুমে গিয়ে কুশলাদি বিনিময় করে, তারপর নিজের ঘরের দিকে পা বাড়ায়। রুমে ঢুকে দেখে রাজ কোথাও নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। বুঝতে পারে রাজ শাওয়ার নিচ্ছে। এই ফাঁকে মেহেরিন লাগেজ খুলে একে একে সব জামাকাপড় ক্যাবিনেটে গুছিয়ে রাখছে। কিছুক্ষণ পর রাজ বেরিয়ে আসে, ভেজা চুলে, মুখটা কেমন ফ্যাকাশে, চোখে একরাশ অস্থিরতা। মেহেরিন তাকিয়ে দেখে রাজের মন এখনো ভালো হয়নি। সেই মুখে উদাস ভাব। রাজ ডাকে, আরিও না? কিছু লাগবে? মেহেরিন ধীরে ধীরে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে। রাজ একটানে মেহেরিনকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমার তো শুধু আপনিই লাগবে। মেহেরিন হেসে ওঠে। আগের মতোই রাজের দেখা পেয়ে খুশি হয় মেহেরিন। আজ সারাদিন রাজ অন্যমনস্ক ছিল। মেহেরিন বলল, তাই বুঝি? সন্দেহ করছো তুমি আমার উপর? রাজ সরল চোখে তাকিয়ে প্রশ্ন করে। মেহেরিন মাথা নাড়ে, একদম না। ব্ল্যাক শার্টটা দাও তো। মেহেরিন শার্ট এগিয়ে দেয়। রাজ পরে নেয়। মেহেরিনের সামনে দাঁড়ায়। মেহেরিন এসে বোতাম লাগিয়ে দেয়। রাজ হঠাৎ বলে, বউ। মেহেরিন তাকায়। রাজ বলে, শরীরটা ভালো লাগছে না। মেহেরিন রাজের কপালে হাত রাখে। কি হয়েছে? জ্বর তো নেই, মাথা ব্যথা করছে? কফি খাবেন? না। অসহায় গলায় বলল রাজ, আমার ভিটামিনের অভাব। মেহেরিন বলে, কি বলেন এইসব? দাঁড়ান, আমি খাবার নিয়ে আসি। রাজ ওকে টেনে ধরে, যেতে হবে না, আমি নিজেই খেয়ে নেব। মেহেরিন বলে, রুমে খাবার নেই তো? রাজ হেসে বলে, আছে তো। কই? রাজ চোখ দিয়ে ইশারা করে বলে, দেখাচ্ছি। মেহেরিন অবাক হয়ে রাজের দিকে তাকায়। কিছু একটা বুঝে তার চোখ বড় বড় হয়ে যায়। কিছু একটা বলতে যাবে তার আগেই রাজ ওকে টেনে নেয়, ঠোঁটে ঠোঁট চেপে ধরে, ডুব দেয় ভালোবাসার সাগরে। রাত 11টা। রাজ আর লাবি বের হয়েছে কোনো একটা কাজে। বাড়ির ভেতরে মেহেরিন লামিয়া আর কুলসুমের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে। রূপা বেগম ঘুমিয়ে গেছেন। ঠিক তখনই মেহেরিনের ফোনে মেহেরের নাম ভেসে উঠল। স্ক্রিনে নাম দেখেই মেহেরিন হেসে উঠল। মেহেরিন বলল, আমি একটু আসছি। বলেই নিজের ঘরে চলে আসে মেহেরিন। চুপচাপ দরজা বন্ধ করে কল ব্যাক করে। কি ম্যাডাম, বাংলাদেশে কবে আসবেন? মেহেরিন হেসে জিজ্ঞেস করল। কাল রাতেই চলে এসেছি ম্যাম। ওপাশ থেকে মেহেরের চঞ্চল গলা। কালকে বাসায় চলে আয়, ভাইয়াকে একটা ধামাকা দেব। আমার ব্যাপারে কিছু বলবি না কিন্তু। মেহেরিন হেসে ফেলে, আমার তো মনে হয় তুই যে ফাঁদ পাতবি উনি ওতে পা দেবে না। মেহের হেসে বলে, বাবা কত বিশ্বাস। মেহেরিন হেসে ওঠে, তা বলতে পারিস। আচ্ছা ওসব বাদ দে, পাপা কেমন আছেন? ভালোই আছেন। তোর বিয়েতে আসতে পারিনি বলে খুব দুঃখ প্রকাশ করছিলেন। বলেছিলেন ভুল বোঝা যেন না হয়। তুই তো জানিস পাপা কতটা বিজি থাকেন। হ্যাঁ জানি তো, কিন্তু পাপা কবে আসবেন? খুব তাড়াতাড়ি। মেহেরিন বিছানায় বসে একটা বালিশ জড়িয়ে ধরে বলল, তা আর কত সিঙ্গেল ঘুরবি? এবার বিয়ের চিন্তা ভাবনা কর। ভাবছি বিয়েটা করেই ফেলি, বুঝলি তো। মেহেরের কণ্ঠে রহস্য আর হাসির মিশেল। মেহেরিন ভ্রু কুঁচকে বলল, রহস্যের গন্ধ পাচ্ছি কেমন যেন। তা কে সেই মহান পুরুষ যাকে আমাদের ম্যাডাম শেষমেশ মন দিল? যাকে মন দিয়েছি তাকে আমার মনে হয় তুই চিনিস। কে সে? তার সময় মতো বলবো। আপাতত তোকে যা বললাম সেটা কর। ভাইয়াকে নিয়ে আসবি না, একা আসবি। ভাইয়াকে বলবি বিকেলে আসতে। ওকে ওকে ঠিক আছে। ফোন রেখে মেহেরিন চুপচাপ ভাবে, মেহের কাকে মন দিল?
আর আমি তাকে চিনি, কে সে? এইসব ভেবে ভেবেই কখন যে ঘুমিয়ে পড়েছে সে জানেই না। রাত প্রায় 1টা। রাজ রুমে আসলো। দরজা খুলে দেখে মেহেরিন গুটিসুটি মেরে শুয়ে আছে। রাজ হেসে উঠে ফিসফিস করে বলে, কে বলবে এই নারী সারা দিন মারামারি করে? এখন তো একদম বাচ্চা লাগছে। অবশ্য ওই মহিলা বাচ্চাই, শুধু কোলে উঠতে চায়। আল্লাহ জানে, বাবু হওয়ার পর আবার না বলে বসে। বাবুকে রাখুন, আমাকে কোলে নিন, না হলে অন্য কারো কোলে উঠে যাব। নিজের কথায় নিজেই হেসে ফেলে রাজ। তারপর মেহেরিনের পাশে এসে বসে। মেহেরিনের মুখের উপর কয়েকটা বেবি হেয়ারগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। রাজ ধীরে ধীরে ওগুলো সরিয়ে দেয়। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে মেহেরিনের দিকে। জানালাটা খোলা, চাঁদের রূপালী আলো এসে পড়ছে মেহেরিনের মুখে। রাজ চাঁদের দিকে তাকিয়ে বলে, তুমি তো চাঁদ, যে অন্যের আলো ধার করে জ্বলে ওঠো রাতের আকাশে। কিন্তু আমার চাঁদ, সে নিজের আলোয় আলোকিত এক অপার্থিব সৌন্দর্য। সে কারো পূর্ণতা ধার করে গড়ে ওঠেনি। সে নিজের অনুভব, নিজের আত্মবিশ্বাস আর নিজের আলোয় দীপ্তমান। সে একা নিঃশব্দে নিজের পৃথিবী গড়ে তোলে, নিজের আলোয় নিজেকে চিনে নেয়। যে দীপ্তি চোখ ধাঁধিয়ে দেয় না, বরং মন জয় করে। তাই তো বলি, তুমি তো চাঁদ, কিন্তু আমার চাঁদ, সে নিজের আলোয় জ্বলে, কারো ধারক নয়, একেবারে নিজস্ব এক আকাশ। বলতে বলতে রাজ হালকা একটা গান গায়। তারপর মেহেরিনের কপালে চুমু খেয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে টেবিলে খাবার রাখা, হেসে ফেলে। না খেয়েই শুয়ে পড়ে। জানে মেহেরিনও কিছু খায়নি। রাজ চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। মেহেরিনকে বুকে টেনে নেয়। মেহেরিন যেন স্বাভাবিকভাবেই তার স্বামীর বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। রাতটা চুপচাপ, চাঁদের আলোয় দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ। সকাল 10টা। রাজ রেডি হচ্ছে। মেহেরিন কাছে আসে। শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। রাজ কপালে আঙুল ঘষতে ঘষতে বলে, আবার সারপ্রাইজ? তোমার সারপ্রাইজের নাম শুনলে তো আমার। মেহেরিন রাগী চোখে তাকায়। রাজ হেসে বলে, না মানে বলতে চাচ্ছিলাম যে। একটা ধাক্কা দিয়ে মেহেরিন বলে, শুনতে হবে না, যান। রাজ হেসে মেহেরিনকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলে, সরি সরি, বলো বউ, কি সারপ্রাইজ? বলবো না। রাজ ঘাড়ে চুমু খেয়ে বলে, বউ। মেহেরিন জামা খামচে ধরে বলে, আমি বলবো না। রাজ মুচকি হেসে বলে, তুমি বলবে না তাই তো? আচ্ছা, তাহলে আমি। শার্ট খুলতে শুরু করে রাজ। মেহেরিন সঙ্গে সঙ্গে রাজের হাত ধরে ফেলে। আপনার বোন আসবে আজকে। রাজের শরীর কেঁপে ওঠে, চোখ দুটো টলমল করে ওঠে। অসহায় চোখে তাকায় মেহেরিনের দিকে। মেহেরিন রাজের মুখে 2 হাত দিয়ে বলে, বলেছিলাম না আমি সব ঠিক করে দেব। আল্লাহ আমাদের পাশে আছেন। আর এই দুনিয়ায় আপনার বউ মেহেরিন শিকদার আপনার জীবনে একে একে সব সুখ ফিরিয়ে দেবে। রাজ মেহেরিনকে জড়িয়ে ধরে। মেহেরিন বলে, ওর সামনে দুর্বল হবেন না, ও এমনিতেই আপনাকে মাফিয়া টাইপ মনে করে। রাজ কিছু বলতে চায়। মেহেরিন ঠোঁটে আঙুল দিয়ে বলে, আমি আছি তো, সব সামলে নেব। রাজ চোখের জল লুকিয়ে হাসে। মেহেরিন রাজের কপালে চুমু খেয়ে বলে, আমি সামলে নেব সব। রাজ ফিসফিসিয়ে বলে, এত কেন ভালোবাসো আমাকে বউ? মেহেরিন হেসে বলে, তুমি জানো না, তুমি বোঝো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। রাজ জড়িয়ে ধরে শক্ত করে। হঠাৎ দরজায় কড়াকড়ি। কুলসুম এসে বলে, ভাবি, একটা মেয়ে এসেছে, নাম বলল রাহি। রাজ আর মেহেরিন পরস্পরের দিকে তাকায়। মেহেরিন হেসে বলে, আমি যাচ্ছি, আপনি বসুন। রাজ ঘর জোড়া হাঁটাহাঁটি করতে করতে বলে, আমি আমি খুব খুশি বউ। মেহেরিন হেসে বলে, আপনি খুশিতে নাচুন, আমি আসছি। বেরিয়ে যায় মেহেরিন। রাহি বসে আছে, পাশে লামিয়া। গল্প চলছে ওদের। মেহেরিন যেতেই রাহি ছুটে এসে জড়িয়ে ধরে, মিহু আব্বু। মেহেরিন হেসে বলে, কেমন আছিস? রাহি বলে, প্রথমে একটু ভালো ছিলাম, এখন তোকে দেখে একেবারে অনেক ভালো আছি। 2 হাত মেলে মেহেরিনকে টেনে নেয়। তারপর ফিসফিস করে বলে, এখানে সবাই তো অনেক ভালো, তুই ভালো আছিস তো? মেহেরিন হেসে বলে, খুব। আমার বরের সাথে দেখা করবি না? রাহি চোখ বড় বড় করে বলে, ভাইয়া কি বাসায়? আমার তো ভয় করবে। মেহেরিন হেসে বলে, যা, কি বলিস, ভয় কেন করবে? ও বাঘ না ভাল্লুক, ওকে ভয় পেতে হবে? রাহি নাটক শুরু করে দেয়, যদি গুলি করে মেরে আমার খুলি উড়িয়ে দেয়? আমার তো বিয়েও হয়নি, বিয়ের আগেই আমার জামাইটা বিধবা হয়ে যাবে। মেহেরিন আর লামিয়া হেসে কুটি কুটি। দূর থেকে রাজ আর লাবিব দেখছে। তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আড্ডা চলছে। হঠাৎ লাবিব নিচে নামে, চুপচাপ রাহির দিকে তাকিয়ে থাকে। মেহেরিন বোঝে ব্যাপারটা, তাই লাবিবকে ডেকে বলে, লাবিব, এইদিকে আসো। লাবিব যায়, চোখ রাহির দিকে। মেহেরিন বলে, এটা রাহি, আর রাহি, এটা আমার দেবর লাবিব। রাহি বলল, হাই লাবিব ভাইয়া। সরাসরি গিয়ে লাবিবের বুকে ধাক্কা লাগে ভাইয়া শব্দটা। লাবিবের চোখ ভিজে ওঠে, সে চলে যায়। মেহেরিন বোঝে লাবিবের অনুভূতি। রাহি বলে, ভাইয়াটা আমাকে দেখে রাগ করলো নাকি?
মেহেরিন হেসে বলে, না রে, হয়তো দরকারে গেছে। ঠিক তখনই রাজ নামে। রাজের হাত পা কাঁপছে। একটা অস্থিরতা কাজ করছে রাজের ভেতর। রাজ রাহির দিকে তাকিয়ে থাকে। রাহি এগিয়ে এসে বলে, হাই ভাইয়া, আমি রাহি। ভাইয়া ডাকটা শোনার জন্য কত অপেক্ষা করত রাজ। আর আজ যখন এই ভাইয়া ডাকটা শুনেছে, নিজেকে আর সামলে রাখতে পারছে না। রাজ ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। মেহেরিন মাথা নাড়ে যাতে দুর্বল না হয়। রাজ নিজেকে সামলে নিয়ে বলে, কেমন আছো বোন? রাহি হতবাক হয়। রাজের মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে তার কত আপন। আর এই বোন ডাকটা কেমন যেন ধাক্কা লাগে হৃদয়ে। কেমন যেন একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। চোখ ভিজে ওঠে রাহির। রাজ ছুটে গিয়ে ধরে, কি হয়েছে পুচকি, কাঁদছো কেন? কিছু হয়েছে? বলো ভাইয়াকে। রাহি শুধু তাকিয়ে আছে রাজের দিকে। এই মানুষটা তাকে চেনে না, তবুও এমন আপন কেন লাগছে? মেহেরিন এসে রাহিকে ধরে। রাজকে ইশারায় শান্ত হতে বলে। রাহিকে জিজ্ঞেস করে, কাঁদছিস কেন রে? উনি তোকে বোন বলেছে বলে কষ্ট পেয়েছিস? রাহি রাজের দিকে আঙুল তুলে বলে, তোর বর আমাকে বোন বলল, পুচকি বলল। আমার এত কষ্ট হচ্ছে কেন মেহু আপু? আমার কেমন যেন কান্না পাচ্ছে। মেহেরিন জড়িয়ে ধরে রাহিকে। তোর খারাপ লাগছে তোকে বোন বলাই? তুই তো লামিয়ার মতোই, তাই বোন বলেছে। আচ্ছা, তোর খারাপ লাগলে আর বলবে না। রাজ অসহায় চোখে তাকায় মেহেরিনের দিকে। মেহেরিন চোখের ইশারায় শান্ত হতে বলে। রাহি মাথা নাড়িয়ে বলে, না না, খারাপ লাগেনি। আমার কেমন যেন কষ্ট হচ্ছে শুধু। মনে হচ্ছে ভাইয়াটা আমার খুব আপন, খুব কাছের কেউ। রাজের চোখে এক অদ্ভুত কোমল দৃষ্টি। সে তাকিয়ে আছে তার বোনটার দিকে। ইচ্ছে করছে ঝাঁপিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে, কিন্তু সাহস পাচ্ছে না। রাহি হঠাৎ উঠে আসে রাজের দিকে। গম্ভীর মুখে বলে, ভাইয়া। রাজের বুকের ভেতর কেঁপে ওঠে কিছু। ইস, কি একটা ডাক, ভাইয়া। বোনটার মুখে এই ডাকটা শোনার জন্য কত অপেক্ষাই না করেছে। কত ছটফট করেছে বোনটাকে কাছে পাওয়ার, একটু আদর করার। রাজ কাঁপা কণ্ঠে বলে, পুচকি। রাহির চোখে আনন্দ, তৃপ্তি। আমার দাদা ভাই আছে, তুমি আমার ভাইয়া হবে। রাজ কিছু বলতে চায়, কিন্তু গলায় আটকে যায় শব্দ। রাহির চোখের কোণে জল নিয়ে বলে, হও না প্লিজ, আমি কিছু চাইবো না, প্রমিস। আমায় শুধু পুচকি বলে ডাকবে। এই নামে কখনো কেউ আমায় ডাকেনি। কেন জানি না, তোমার মুখে এই ডাকটা খুব ভালো লাগছে, খুব আপন লাগছে। রাজ আর দেরি করে না। সে এসে জড়িয়ে ধরে রাহিকে, তার আদরের বোন পুচকিকে। রাহিও শক্ত করে জড়িয়ে ধরে রাখে রাজকে। রাজের বুক জুড়ে এক অদ্ভুত প্রশান্তি। আর রাহি তার মনেই বলছে, এই ভাইয়াটাকে কেন যেন আমার মনে হচ্ছে আমার নিজের, একদম আমার নিজের কেউ। মেহেরিন দাঁড়িয়ে আছে পাশে, চোখে জল কিন্তু ঠোঁটে হাসি। মনে মনে বলে, এই তো রক্তের সম্পর্ক। নিজের রক্তকে ঠিক চিনে নিয়েছে রাহি। মেহেরিন এগিয়ে আসে, কি রে, কিছুক্ষণ আগে না বললি আমার বর নাকি মাফিয়া, তোর ভয় লাগে? রাহি হেসে রাজকে ছেড়ে মেহেরিনের দিকে তাকায়। আমার দাদা ভাইও তো ভদ্র আর বদমেজাজি। একজন মাফিয়া যদি আমার ভাইয়া হয় তাহলে ক্ষতি কি? দুটা ভয়ঙ্কর প্রাণী। একজন আমার দাদা ভাই বদমেজাজি, আর একটা ভাই মাফিয়া। ভাবতেই তো গর্ব হচ্ছে। এখন থেকে কেউ আমার সাথে আর লাগতে আসবে না। লাগতে আসলে আমি বলবো, জানিস আমি কে? বদমেজাজি ও মাফিয়ার বোন। মেহেরিন হাসে, বাহ, তোর বুদ্ধি তো সেই। রাহি সামনে থাকা চুলগুলো ফুদিয়ে সরিয়ে বলে, তার বলতে। তারপর রাজের দিকে ফিরে গিয়ে বলে, আজ থেকে তুমি আমার ভাইয়া, আর আমি তোমার পুচকি, মনে থাকবে তো? রাজ মাথা নাড়ে, অবশ্যই। রাহি হেসে আবার বলে, মেহু আপু, মনে আছে আমি তোকে বলেছিলাম তুই আমার ভাইয়ের বউ হবি? মেহেরিন হেসে মাথা নাড়ে। রাহি দাঁত বের করে বলে, দেখ, সেটাই হয়েছে, তুই আমার ভাইয়ের বউ। রাজ এক দৃষ্টিতে তার পুচকির হাসির দিকে তাকিয়ে থাকে। তাতে একরাশ ভালোবাসা আর প্রশান্তি মিশে আছে। ঠিক তখনই রূপা বেগম আসেন। রাহিকে দেখে থমকে যান। রাহি এগিয়ে গিয়ে বলে, হাই আন্টি, আমি রাহি। কিছু মনে করার চেষ্টা করে বলে, ও হ্যাঁ, তুমি তো রূপা আন্টি, তাই না? রূপা বেগম মাথা নাড়েন। তিনি জানেন এটা তার প্রাণপ্রিয় বান্ধবীর শেষ চিহ্ন। তিনি রাহির চিবুকে হাত রেখে আদর করে কপালে চুমু খেয়ে বলেন, তুমি খুব মিষ্টি একটা মেয়ে। রাহিও রূপা আন্টির গালে চুমু খেয়ে বলে, তুমিও খুব মিষ্টি রূপা আন্টি। ওদের দুজনের এই মায়াভরা মুহূর্তে লাবিব এসে পড়ে। রাহি লাবিবের দিকে তেড়ে গিয়ে কোমরে একটা হাত রেখে অন্য হাত সামনের দিকে বাড়িয়ে বলে, তুমি আমায় দেখে ওইভাবে চলে গেলে কেন? হ্যাঁ? লাবিব মুচকি হেসে রাহির চুল এলোমেলো করে দিয়ে বলে, সরি পুচকি। রাহি হেসে বলে, তুমিও পুচকি বলছো? লাবিব তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ হাসে। লাবিব বলে, হ্যাঁ, কারণ তোমাকে দেখতে ছোট্ট বাবুদের মতো, তাই তোমার নাম পুচকি। কেউ তাকে ছোট বললে রাহি সাধারণত রেগে যায়, কিন্তু আজ এই পুচকি ডাক তাকে রাগাচ্ছে না। রাহি হেসে বলে, আচ্ছা যাও, মেনে নিলাম। লাবিব একটা চকলেট বের করে দিয়ে বলে,
এটা পুচকির জন্য। রাহি চকলেটটা নিয়ে বলে, থ্যাংক ইউ ছোট ভাইয়া। লাবিব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পুচকির দিকে, তার চোখে যেন আনন্দের ছটা, ভালোবাসার রং। তখন লামিয়া তেড়ে এসে বলে, আমার চকলেট কই? লাবিব হেসে বলে, আমি জানতাম তুইও লাফিয়ে ঠিক চলে আসবি চকলেট নিতে, এই নে। তারপর মেহেরিনের সামনে গিয়ে বলে, এই নাও ভাবি, এটা তোমার। মেহেরিন হেসে চকলেটটা নিয়ে নেয়। মেহেরিন রুবা বেগমকে বলে, মামুনি, আমি একটু রাহি আর লামিয়াকে নিয়ে আমাদের বাড়ি যাব। রুবা বেগম হেসে মাথা নাড়ে, আচ্ছা। মেহেরিন রাজ আর লাবিবকে বলে, আপনারা অফিস থেকে ওখানেই চলে আসবেন। রাজ আর লাবিব সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। তাদের মুখে তৃপ্তির ছায়া, আজ তারা খুব খুব খুশি। খাওয়া দাওয়া শেষে মেহেরিন, রাহি আর লামিয়া চলে যায় মির্জা বাড়ির পথে। মেহেরিন কলিং বেলে চাপ দেওয়ায় দরজা খুলে মেহের। দরজা খুলতেই মেহের মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? মেহেরিন হেসে বলল, ভালো, তুই? মেহের হেসে বলে, একদম ঝাক্কাস। আর রাহি আর লামিয়া? ওদিকে রাহি আর লামিয়া একবার মেহেরের দিকে তাকাচ্ছে তো একবার মেহেরিনের দিকে তাকাচ্ছে, আর অবাক হয়ে বলছে, জোড়া মেহেরিন? ওদের চমকে যাওয়া দেখে মেহেরিন হেসে বলল, হ্যাঁ রে, আমরা দুই বোন যমজ। মেহের হেসে বলল, ওরা কারা? মেহেরিন বলে, ভেতরে চল, সবাইকে চিনিয়ে দিচ্ছি। সবাই ঘরে ঢুকলো। মেহবুবা এসে রাহিকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস রাহি? রাহি বলল, ভালো, তুই? ভালো। লামিয়াকে জিজ্ঞেস করল, কেমন আছো লামিয়া? লামিয়া একটু আস্তে বলে, ভালো আছি ছোট ভাবি। মেহবুবা লজ্জা পেয়ে বলে, আরে এগুলো বলো না, কেমন জানি লাগে। লামিয়া এই কথা শুনে হেসে ফেলল। রাহি একবার মেহেরিনের কাছে যাচ্ছে, আবার মেহেরের কাছে। কিছুক্ষণ পর বলে, তোমরা একদম এক না, চোখের রং আর তিল আলাদা। লামিয়া বলে, ভাইয়া তোমাদের একসাথে দেখলে তো কনফিউজ হয়ে যাবে। মেহের হেসে বলে, আজ সেটাই করব। রাহি বলল, কিন্তু ধরে ফেলবে তো, তিল আর চোখের ব্যাপারটা তো। মেহের হেসে বলল, মেকআপ আর লেন্স কবে কাজে আসবে? রাহি চোখ বড় করে বলল, মানে তোমরা? লামিয়া বলল, আল্লাহ, আমার ভাইটারে আজ তোমরা ধোকা দিয়া বেকুব বানাবা। রাহি আস্তে বলল, আমি ভাবছি দাদা ভাই এখানে থাকলে তো তোমাদের দেখে নিঃশব্দে অজ্ঞান হয়ে যেত। সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। মেহের ভ্রু কুচকে বলল, এই দাদা ভাই আবার কে? মেহেরিন হেসে বলল, হৃদ ভাইয়ের কথা বলছে। হৃদ ভাইটা শুনেই মেহের চমকে উঠে রাহির দিকে তাকায়, বলল, তুমি সেই গোমরা মুখর বোন? রাহি সহ সবাই একসাথে মেহেরের দিকে তাকালো। মেহের বুঝে ফেলে ভুল সময় ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তারপর নিজেই হেসে বলল, না মানে। রাহি হেসে বলল, তুমি দাদাভাইকে এই নামে ডাকো? গোমরা মুখো, ইন্টারেস্টিং তো। সবাই হেসে উঠল। মেহের মনে মনে বলল, যাক বাবা, বাঁচা গেল। এমন সময় মেহেরিন ভ্রু কুচকে বলল, হৃদ ভাইকে তুই চিনিস? মেহের কিছু একটা বলতে যাবে তার আগেই মেহেরিন বলল, একদম মিথ্যে বলবি না। সবাই চুপচাপ তাকিয়ে আছে মেহের আর মেহেরিনের দিকে। মেহের বলল, সিঙ্গাপুরে দেখা হয়েছিল। রাহি বলল, তাহলে তুমি দাদাভাইকে চেনো? মেহের মাথা নাড়ে। মেহেরিন কিছু একটা বুঝে হাসতে হাসতে বলে, গুড চয়েস। এই কথাটা হয়তো সবাই না বুঝলেও মেহের ঠিকই বুঝে যায়, তাই হাসে, মাথা নাড়ে। তাদের আড্ডা জমে ওঠে। কিছুক্ষণ পর চুমকি এসে যোগ দেয়। অনেকদিন পর সবাই একসাথে হয়, খুব খুশি সে। মালিহা মির্জা রান্না নিয়ে ব্যস্ত, আর মাহির বাইরে আড্ডা দিচ্ছে। মেহের বলে হৃদের সাথে প্রথম সাক্ষাতের কথা, যা শুনে সবাই হাসতে হাসতে শেষ। মেহেরিন বলে নৌকা উল্টানোর ব্যাপারটা, সবাই হেসে গড়িয়ে পড়ে। রাহি বলে, শেষমেশ নৌকা উল্টেই গেল। চুমকি বলে, রাজভাইয়ের মুখটা নিশ্চয়ই দেখার মতো ছিল। সবাই হাসতে হাসতে বিহব্বল। বিকেল 5টা। মেহের বসে মেকআপ করছে। 6টা বাজতেই তার মেকআপ শেষ হয়। চিবুকে থাকা তিলটা মেকআপ দিয়ে ঢেকে দেয়, আর নতুন একটা তিল বসায় ঠোঁটের নিচে। চোখে লেন্স, চুলগুলো সাজানো, একদম মেহেরিনের মতো দেখাচ্ছে। লামিয়া বলে, আজ আমার ভাই খাবে বড় একটা ধোকা। রাহি বলে, আহারে, তবে মজা হবে বেশ। সবাই প্ল্যান অনুযায়ী কাজ করছে। 6:40 রাজ আর লাবিব আসে। রাজ এসেই মেহবুবাকে জিজ্ঞেস করে মেহেরিন কোথায়। মেহবুবা বলে, ছাদে, আপনাকে যেতে বলেছে। রাজ ছাদে গিয়ে দেখে কেউ দোলনায় বসে আছে। হেসে মৃদু পায়ে এগিয়ে যায়। রাজ এলেই সবাই বেরিয়ে আসে, দরজার আড়াল থেকে তাকিয়ে থাকে। মেহেরিন, রাহি, লামিয়া, মেহবুবা, চুমকি সবাই চুপচাপ দেখছে। রাজ ডাকে, আরিও না? মেহের ভেতরে ভেতরে হাসছে, কিন্তু মুখে কিছু প্রকাশ করছে না। ও হেসে উত্তর দেয়, হুম। রাজ ভ্রু কুচকে বলে, কি ব্যাপার এই সময় ছাদে? রুমে চলো, ফ্রেশ হব। সবাই মেহেরিনের দিকে তাকিয়ে হাসে। চুমকি ফিসফিস করে বলে, ফ্রেশ হতে গেলেও বুঝি তোকে লাগে? মেহেরিন কপালে হাত দিয়ে বলে, এই লোকটা আমাকে সব জায়গায় ফাঁসিয়ে দেয়। মেহবুবা বলে, চুপ কর, দেখ তো কি হয়।
রাজ বলে, চলো। মেহের বলে, না, আজ আকাশটা খুব সুন্দর লাগছে, একটু সময় কাটাই এখানে। রাজ ভ্রু কুচকে বলে, আজ খুব রোমান্টিক মুডে আছো মনে হচ্ছে। মেহের এগিয়ে এসে রাজের হাত ধরে বলে, আপনি আমার পাশে থাকলে রোমান্টিক না হয়ে থাকা যায়? রাজ গভীরভাবে তাকায়, হঠাৎ বলে, আজ তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে। মেহের রেগে বলে, লাগবেই তো, এখন পুরাতন হয়ে গেছি। এই বলে উল্টা ফিরে যায় আর হাসতে থাকে। রাজ হাসে, এটা কেমন কথা? নতুন পুরাতন আবার কি? তুমি আমার কাছে এখন যেমন, বৃদ্ধ বয়সেও যখন তোমার চুল পেকে যাবে, কুঁজো হয়ে যাবে বয়সের ভারে, তখনও এমনই থাকবে। এই বলে মেহেরিনের হাত ধরে। সবাই বলে ওঠে, ওহো। মেহেরিনের বুক ধকধক করে। ও বুঝতে পারছে রাজ ওকে ঠিকই চিনবে। রাজ মেহেরকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু থেমে যায়। মনে হয় কিছু একটা খটকা লাগছে। রাজ বলে, একটু জড়িয়ে ধরো তো আমাকে। মেহের হতচকিত হয়। রাজ নিজে কিছুটা এগিয়ে আসে। হঠাৎ মেহেরকে দূরে ঠেলে দিয়ে নিজেও পিছিয়ে গিয়ে বলে, কে তুমি? মেহের বলে, মানে? রাজ রেগে যায়, নাটক করো না, বলো কে তুমি? আমি মেহেরিন, আপনার আরিও না, দেখতে পাচ্ছেন না? সবাই তাকিয়ে আছে। মেহেরিন হাসছে আর ভাবছে, আমি জানতাম উনি আমাকে চিনতে ভুল করবেন না। রাজ বলে, তুমি আমার আরিওনা বা মেহেরিন নও। মেহের বলে, কি বলছেন? রাজ পিছিয়ে যায়, আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি দেখতে যতই মেহেরিনের মতো হও, তুমি আমার আরিওনা নাও। আমি আমার আরিওনার শরীরের গন্ধ, নিঃশ্বাসের শব্দ সব চিনি, তুমি সে নও। মেহের একটু ন্যাকামি করে বলে, কবি সাহেব। রাজ আঙুল তুলে বলে, এই নামে ডাকবে না, এটা কেবল একজনের জন্য বরাদ্দ। আমি জানি না তুমি কে, তবে শুনে রাখো মেয়ে, তাকে চিনতে আমার কোনোদিন ভুল হবে না। মেহের মুগ্ধ চোখে বোনের জীবনসঙ্গীকে দেখে মনে মনে বলে, তুই একেবারে খাঁটি মানুষকে পেয়েছিস মেহু। তারপরও ওর নাটক চালিয়ে যায়। তাহলে নিঃশ্বাসের শব্দ শুনে দেখুন। রাজ চিৎকার করে বলে, আমার মাথা গরম করো না মেয়ে, চলে যাও এখান থেকে। মেহের বলে, আপনি আমাকে চিনতে পারলেন না কবি সাহেব? রাজ চিৎকার করে বলে, তুমি হতেই পারো না আমার আরিওনা। ঠিক তখনই মেহেরিন সামনে এসে দাঁড়ায়। রাজ একবার মেহেরের দিকে আবার মেহেরিনের দিকে তাকায়, তারপর কিছু না বলে হনহন করে চলে যায়। দরজার সামনে সবাই সরে দাঁড়ায়। রাজ এবার সবার দিকে তাকায়, তারপর রাগে গজগজ করতে করতে চলে যায়। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে, বুঝতে পারে রাজ রেগে গেছে। মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, মানুষের মতো একটা মানুষ পেয়েছিস জীবনে, সত্যি আই এম ইমপ্রেস। উফ, কি ভালোবাসা। মেহেরিন হাসে, তারপর বলে, এবার তোদের এসবের চক্করে আমার ভোলা ভালা জামাইটা গেল চেইত্তা। যাই গিয়ে স্বামীর রাগ ভাঙাই, খুব রেগে আছে। আল্লাহ মালুম কত কাঠখড় পোহাতে হয় তার রাগ ভাঙাতে।